এই ছবিটার আবার অর্থ হয় না। এটা আমরা বলি এটা শিক্ষার অভাব থেকে আসে, ভাবনা চিন্তার অভাব থেকে আসে। অর্থ আছে, কেন অর্থটা কি, মানে মানে কোন জায়গা থেকে দেখবো সেইটার আহ, সেটা এগোবো কিভাবে সে পথে, সেটাই আসল প্রশ্ন। আচ্ছা, আজকে আমরা শুরু করছি আমাদের আহ, আরেকটা বিশেষ পর্ব, 10 নম্বর প্রশ্ন ভিত্তিক প্রোগ্রাম আধুনিক ও সমকালীন ভাস্কর্যের ওপর। তার 30 নম্বর পর্ব আপনারা কিছুদিন কয়েকদিন আগে পেয়েছেন। 31 এবং শেষ পর্ব ওই প্রোগ্রামের আসছে অল্প কদিনে, কিন্তু মাঝখানে আমরা আরো দুটো বিশেষ পর্ব রাখছি। আজকের বিশেষ পর্ব কিন্তু কোনো আমন্ত্রিত শিল্পীকে নিয়ে নয়। আজকের পর্বের পেছনে রয়েছে একটা বর্তমানে ঘটতে থাকা একটা বিতর্ক। আমাদের প্রশ্নভিত্তিক প্রোগ্রামগুলো হয় যে একটা বিষয়ের উপর একটা নির্দিষ্ট প্রশ্ন করা হলে তা নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, তারপর সেই প্রেজেন্টেশনকে ঘিরে আলোচনা চলে। আজকের প্রোগ্রাম পর্বের গঠনও তাই, কিন্তু আমরা এটাকে বিশেষ পর্ব বলছি, 11 নম্বর পর্ব বল, 11 নম্বর প্রোগ্রাম বলছি না এই কারণে যে আমাদের 10 নম্বর প্রোগ্রাম এখনো শেষ হয়নি। সঙ্গে আছেন আহ শেখ অভিক, শান্তিনাথ পাত্র, নবকুমার চক্রবর্তী, বিশ্বজিৎ মুখার্জি ও রথিন কাঞ্জি। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখবেন। প্রয়োজনের উত্তরের প্রয়োজন হলে আমরা ওখানে উত্তর দেব। তাহলে আজকের প্রশ্নটা একবার শুনে নিই। কলকাতার শিল্প জগৎ সাধারণভাবে খুব শান্ত, তরঙ্গহীন। তো এই এই রকম পরিস্থিতিতে এখানে একটা বিতর্ক উঠেছে। সেই বিতর্কটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যা একটা কভার ছাপা হয় বিমূর্ত, সেটা তার শিল্পী হচ্ছে গণেশ হালুই। তো এইটা নিয়ে নানান নানান রকম পক্ষে বিপক্ষে নানান রকম কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমার প্রশ্ন হচ্ছে সুনন্দদার কাছে যে এই বিমূর্ত শিল্পকলাকে আমরা কিভাবে দেখবো বা বুঝবো। তবে এটা মানে আমাদের শিল্পীদের দিক থেকে নয়, দর্শকের দিক থেকে তারা এটাকে কিভাবে দেখবে বা বুঝবে বিমূর্ত শিল্পকলা। আচ্ছা, একবার প্রশ্নটা আমি একটু সংক্ষিপ্ত ভাবে স্লাইডে রেখেছি, সেটা একবার দেখে নিই, তাহলে সুবিধে হবে। আহ, আমি এটা করেছি সাম্প্রতিক প্রচ্ছদ বিতর্কের প্রেক্ষিতে দৃশ্যকলার সঙ্গে কলা জগতের বাইরের মানুষের সম্পর্ককে কিভাবে দেখব। How should we approach the reception of art by larger society in the context of the current controversy over a periodical cover? এটা আমি স্লাইডে একটা ডকুমেন্ট হিসেবে রাখলাম। এর এই বিতর্ক তো শুরু হয়েছে আম, আহ, কদিনের কদিন ধরে চলছে, প্রচুর পোস্ট। আমি প্রধানত ফেসবুকেই দেখছি বিতর্ক, অন্য কোথাও আমি অন্তত যাই না। সুতরাং সোশ্যাল মিডিয়া ফেসবুকেই দেখি, ফেসবুকই দেখি, সেখানে চলছে। প্রথমেই এই আমি যেটা করব আজকে, এটাতে তো কোনো প্রেজেন্টেশন নেই, আমি কোনো স্লাইড দেখাচ্ছি না, কিছু না। আম, আমি এই বিতর্ক সম্পর্কে কিছু অবজারভেশন রাখবো। আমার যেটা খুব এই কদিনে এই পোস্টগুলো দেখতে দেখতে চিন্তা করতে করতে যে অবজারভেশন গুলো, যে চিন্তাগুলো মাথায় এসেছে, তার কিছু আমি এখানে রাখবো। তার বেশি কিছু না, এখানে একটা বড় একটা কনক্লুশনে পৌঁছে গেলাম, একটা বানিয়ে দিলাম তা নয়। আহ, এটার কোনো এই আমি যা বলবো তার একটা কিছু সুতো বাঁধা লাস্টে গিয়ে সেরকম নয়। আমি কতগুলো অবজারভেশন রাখবো, তারপর আমরা আলোচনা করবো। আলোচনাতে আশা করি আমার আরো কিছু চিন্তা বেরিয়ে আসবে এবং অন্যদের চিন্তা তো জানা যাবেই। আমি এইখানে একটা রেফারেন্স তুলে আনতে চাই আগের প্রোগ্রাম থেকে। আমি একটা রেফারেন্স তুলে আনতে চাই, এটা আমি বলেছিলাম, খুঁজে দেখতে পারো। এই যে আর্টের মানে বিতর্কের ক্ষেত্রে দুটো গোষ্ঠী আমি ভাগ করেছিলাম, ক আর খ। ক হচ্ছে আর্টের জগতের লোকজন, আর খ হচ্ছে বাইরে। এখন এখানে একটা স্টেরিওটাইপ হয়ে যায়, ক আর খ একটা সিম্পলিস্টিক হয়ে যায়, হ্যাঁ হয়। আমি আলোচনার খাতিরে এটা করছি, কিন্তু এটা ভেবে নিয়ে আমাদের সকলের এটা ভেবে জেনে নেওয়া দরকার, ভাবা দরকার ভেতরে যে
এর মধ্যে গ্রে এরিয়া আছে। সবাই যে ওরকম ক বা ক্ষয় ছাঁচে ফিট করবে তা নয়, কিন্তু তবু আমি এই মোটামুটি একটা গোষ্ঠী আর্ট আর্ট জগতের ইনসাইডার আউটসাইডার নিয়ে তো কথা হয়, সেই জায়গা থেকে আমি অনেকটা এটা রসিকতা করেই করছি, কিন্তু আহ, আমার উদ্দেশ্য আছে এটা। ক হচ্ছে আর্টের জগতের ভেতরের লোক, খ হচ্ছে আর্টের জগতের বাইরের লোক। বাইরের লোক মানে আমাদের পাড়ার পরিতোষদা, অনিমাদি এরা। তো এদের সঙ্গে কয়ের অনেক অনেক ক্ষয়ের সঙ্গে কয়ের পরিচয় আছে, আবার নাও থাকতে পারে। ক্ষয়ের কাজ হচ্ছে আর্ট নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। তারা এক ধরনের কিছু, তাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ধরনের আর্ট ভালোবাসেন, দেখতে ভালো লাগে, সাধারণত রিয়েলিস্টিক ছবি টবি। আহ কিন্তু অন্য বিমূর্ত টিমূর্ত হলে বা অন্য রকমের কাজ হলে তারা আহ টিটকারি মারেন, ব্যঙ্গ বিদ্রুপ। আর ক হচ্ছে আহ, মানে তারা অন্তত কলকাতার জগতের কয়েরা, তারা সারা বছর পরস্পরের পিছনে কাঠি করেন। এটা সোশ্যাল মিডিয়ায় আসার পর ভালো মতো বোঝা যায়, আগে ছাড়া ছাড়া ভাবে বোঝা যেত। সোশ্যাল মিডিয়ার সারা বছর পরস্পরের পিছনে কাঠি করেন। একজন একটা পুরস্কার পেলে অন্য অনেকে আহ, ব্যঙ্গাত্মক পোস্ট দেন ফেসবুকে, আহ, তাতে মন্তব্যগুলো সেরকম হয়, তা করেন। কিন্তু ক্ষয়ের তরফ থেকে কোনো আক্রমণ এলেই এরা যূথবদ্ধ হয়ে একেবারে মার মার করে। এক্ষেত্রে হয়েছে গণেশ হালুইয়ের মতো একজন বর্ষিয়ান শিল্পীর কাজ নিয়ে, সেখানে সব আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইকে অপমান করা হচ্ছে বলে একেবারে আবেগে ভেসে যাচ্ছেন। আমি এই আবেগে ভাষার কথাটা পরে আসছি। এই তাদের এই আবেগটাই বড় কথা। তারা আহ, আবেগ এবং এই যে আমি আগে বলেছি অন্য ক্ষেত্রে, এই যে হেজিওগ্রাফি, ইন্ডিয়ার আর্ট ট্রেনিং এ এবং আর্টের চিন্তা ভাবনা একটা হেজিওগ্রাফি আছে, যে আর্টিস্টকে একেবারে উপরে মানে একেবারে দেবতা বানিয়ে দেয়, এবং তার বিন্দু মাত্র তার সম্বন্ধে কেউ কিছু বললে একেবারে দেবতার অপমান। এটা অনেকটা আমাদের হিন্দুত্ববাদীর ওই বিগ্রহকে অপমান করার মতো হলো। হ্যাঁ, এই জায়গায় থাকে কোনো অবজেক্টিভ ক্রিটিক্যাল অ্যানালিসিসের জায়গায়, মানে পার্সোনাল যে আমার মাস্টারমশাইকে অপমান করছে, সেইটা এত আবেগটা এত বড় হয়ে যায় যে জিনিসটাকে একটু অবজেক্টিভ জায়গা থেকে দেখা, সমাজ সংসার, হাই কালচার পপুলার কালচার এইটা থাকে না। আমি সেইটাই করার চেষ্টা করি। আমি এখানে দুটো কথা বলে রাখছি, আমি ইমেজটা দেখাবো না, কারণ ইমেজটা সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন নেই সেটাও আসবে আস্তে আস্তে কথায়। ওই ইমেজটা এখানে বড় কথা না। আমার ইন্টারেস্ট হচ্ছে এই যে বিতর্কটা হয়েছে, সেই বিতর্ক যে ডিসকোর্স তৈরি করেছে, সেই ডিসকোর্স থেকে আমরা কি জানতে পারি সমাজ সম্পর্কে, আর্ট সম্পর্কে, এখানকার সমাজ সম্পর্কে, আর্ট সম্পর্কে। সুতরাং আমি ওই ইমেজটার দিকে, ইমেজটা ভালো কি মন্দ এইটাই তো চলছে না। মন্দ একদিকে খ বলছে মন্দ, আর ক বলছে তোরা অজ্ঞ মূর্খ বাছি, তোরা বুঝিসটা কি এই ইমেজ। কিন্তু কেন যে বলছে তারা, সেটা কিন্তু পরিষ্কার না। সেটা বলছে, যা বোঝা যাচ্ছে, গণেশ হালুই করেছেন বলে ইমেজ। তা এইগুলো নিয়ে আমি বলবো। মনে হবে আমার কথা শুনে যে আমার কোনো অবস্থানই নেই, আমি শূন্যে ভাসছি, আমি একেও বলছি ওকেও বলছি, হ্যাঁ তাই। আমার এই অবস্থান নেই, আমার অবস্থান এটাই যে ক্রিটিক্যাল অ্যানালিসিসের জায়গা। আমার কোনো দলে যোগ দেওয়ার জন্য আমি একটা জায়গায় বলবো আমি দলে আছি, সেটা সেটা প্রসঙ্গটাও বলবো, কিন্তু এছাড়া মূলত আমি এখানে দলে যোগ দেওয়ার আমার, আমি মনে করি ঐতিহাসিক হিসেবে আমার আমার যে কোনো কাউকে কাঠগোড়ায় দাঁড় করাতে হতে পারে, টেবিলে ফেলে কাটাছেঁড়া করতে হতে পারে। এখন বলবে তুমি ঐতিহাসিক তাই জন্য তোমার, কিন্তু তুই তো প্র্যাকটিসিং আর্টিস্ট না, তোমার ইমোশন আসবে কোথা থেকে? হ্যাঁ বলতে পারে, কিন্তু আমি এদেশে এবং বিদেশে বহু প্র্যাকটিসিং আর্টিস্টের সঙ্গে আমার গত 40 বছরে পরিচয় হয়েছে। তারাও অনেকে এভাবেই ভাবে। এই তাদের হয়তো আর্ট করার ক্ষেত্রে আবেগের ব্যাপারটা আছে, কিন্তু আর্টিস্ট সম্পর্কে, আর্ট মহল সম্পর্কে তাদেরও ওই এই ধরনের আবেগে ভেসে যায় না। এই দেবতা মেনে কাউকে এগোয় না। তো যাই হোক, আমি এইটা বলে রাখলাম যে আমার এই বিতর্কটা নিয়ে আমার ইন্টারেস্ট, ছবিটা বড় কথা নয়। আরেকটা জিনিস বলছি, যে আমার মনে হয় আমি ফেসবুকের সব সব বলবো না, এত বেরুচ্ছে, অধিকাংশ পোস্টই পড়েছি এই ব্যাপারে, এবং কিছু কিছু মন্তব্যও পড়েছি সেই পোস্টগুলো। আমি সেই পোস্টগুলো থেকে রেফারেন্স নেব, কিন্তু কোনো নাম করব না, কোনো নামে করব না।
নাম উল্লেখ করব। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে আমার অবজারভেশনটা তিনটে ধাপে দেওয়া। প্রথম ধাপে আম, আমি মনে পড়ছে একজনের পোস্ট, সে বলছে ক কয়ের গোষ্ঠীর, সে বলছে যে ছবির আবার মানে থাকতে হয় নাকি, ছবি যে মানে থাকবেই তার কি মানে আছে? এটা ভুল, এটা একেবারে ভুল, এবং এটা অলস অলস আলস্যের ফল। ছবির যে কোনো রেপ্রেজেন্টেশন, যে কোনো সাইন, শুধু ছবি না, একটা মিউজিক্যাল নোট তার মানে আছে। কিন্তু এবার আমাদের দেখতে হবে মানে, অর্থ, অর্থ শব্দটার আমরা কি অর্থ বুঝছি। আমরা যদি অর্থ বলতে বুঝি যে তার একটা আগা, মাঝখান এবং পিছন থাকবে, একেবারে সুন্দরভাবে একটা সরল রৈখিক মানে থাকবে, না সে কথা বলছি না। একটা গল্প বলবে সেটা, না সে কথা বলছি না। কিন্তু অর্থ বলতে যে তার তাৎপর্য, তার যে সিগনিফিকেন্স, সেটা থাকবেই। আজকে সমস্ত বিমূর্ত আহ, ছবিরও অর্থ আছে। অর্থ আছে দু রকম, ওই রকম ভাবে এই মানে আমরা যেভাবে অর্থকে বুঝি যে ছবির মানে, সেটাকে আমরা আমরা যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চাই যে ছবির একটা পয়েন্ট আর বাইরের জগতের আরেকটা পয়েন্টের মধ্যে একটা ডিরেক্ট কানেকশন। এটা একটা লোকের মাথা, ওদিকে লোকের মাথা বাইরে, এটা একটা বাড়ি, ওদিকে লোকের, না সেই অর্থে আমি কিন্তু অর্থ কথা শব্দটাকে অনেকটা টেনে লম্বা করতে হবে, তবে আমি কি বলছি বোঝা যাবে। আমি বলছি যে অর্থ বলতে এখানে বিমূর্ততার যে অনেক এখানে রেফারেন্স টানা হচ্ছে এই পোস্টগুলোতে, ক্যান্ডিনস্কি, মন্ড্রিয়ান থেকে প্রভাকর, কোল্টে, হ্যান ত্যান। বিমূর্ততার ইতিহাস বলে যে বিমূর্ততার যে দাবি, মানে এক একজনের এক এক রকম দাবি, কিন্তু মোটামুটি ভাবে বাইরের জগতের যে রেফারেন্স থেকে বেরিয়ে এসে সেখানে ওই অর্থে, অর্থ শব্দটার যে স্থূল অর্থ সেইটা থেকে বেরিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেখানে যা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, ধরা যাক আমি তো সবার কথা বলবো না, ধরা যাক অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশন ইজ দের ফর্মই কন্টেন্ট। ফর্মটাই কন্টেন্ট, মানে কি, মানে বিষয় হচ্ছে সাবজেক্ট আর বিষয় বস্তু হচ্ছে কন্টেন্ট, এটা বুঝতে হবে। আমরা অনেক সময় সাবজেক্ট বলতে বিষয়বস্তু বলি, তা না, বিষয়বস্তু মানে কন্টেন্ট, বিষয় হচ্ছে সাবজেক্ট। তাহলে বিষয়বস্তুই আঙ্গিকই যখন বিষয়বস্তু হয়ে ওঠে, মেটেরিয়াল প্রসেস ইত্যাদি দিয়ে নিরীক্ষাই যখন বিষয়বস্তু হয়ে ওঠে, তখন সেটাই অর্থ, সেটাই অর্থ। সুতরাং অর্থ বলতে এখানে একটা বড় গল্প বলা হবে, ওই রকম ওয়ান টু ওয়ান, ওয়ান অন ওয়ান রিলেশনশিপ বাইরের বাস্তবের সঙ্গে, তা হতে হবে না। এইটা একটা। আর একটা হচ্ছে চূড়ান্ত বিমূর্ততাতেও একটা আরেকটা অর্থের জায়গা আছে, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল অর্থ। বিমূর্ততা আকাশ থেকে পড়ে না, বিমূর্ততার একটা ইতিহাস আছে, প্রত্যেকটা বিমূর্ত শিল্পীর একটা ইতিহাস আছে। কান্দিনস্কি হচ্ছেন প্রথম প্র্যাকটিসিং আর্টিস্ট যিনি একটা বই লিখেছিলেন, 1912 সালে পাবলিশড হয় বইটা, অন স্পিরিচুয়ালিটি অ্যান্ড আর্ট। সেখানে তিনি মিউজিকের সঙ্গে ইয়ের তুলনা করেছিলেন, তার পেন্টিং এর, তখন সবে অ্যাবস্ট্রাকশনে আসছেন তিনি, সেটাই অর্থ। মিউজিকের অনুরণন ছবিতে, সেটাই অর্থ। আহ, আরেকটা হচ্ছে কনটেক্সট, কান্দিনস্কি কোন জায়গা থেকে, কান্দিনস্কি, মালেভিচ, মন্ড্রিয়ান, এরা কোন জায়গা থেকে তাদের জাতীয় এবং আন্তর্জাতিক, মানে ইউরোপের কোন জায়গা থেকে, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে ইত্যাদি ইত্যাদি, সেটাও তাদের কাজের অর্থের মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমে দ্বিতীয় বিষয়, আমি এর বিশদে আলোচনা করেছি অন্য প্রোগ্রামে, যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের যে উত্থান, সেটা তার অর্থ কন্টেক্সচুয়াল যে পার্সপেক্টিভ, সেটা পেতে গেলে আমাদের আমেরিকান আর্ট সিন, আমেরিকান ইকোনমির যে অবস্থা, সেটা বুঝতে হবে ইত্যাদি। সুতরাং অর্থ নেই কোনো। এটা সবচেয়ে অলস যুক্তি হচ্ছে খ গোষ্ঠীকে তারই মানে আটকে রাখার, এই ছবির আবার অর্থ হয় না। এটা আমরা বলি, এটা শিক্ষার অভাব থেকে আসে, ভাবনা চিন্তার অভাব থেকে আসে। অর্থ আছে, কেন অর্থটা কি, মানে মানে কোন জায়গা থেকে দেখবো সেইটার আহ, সেটা এগোবো কিভাবে সে পথে, সেটাই আসল প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় ধাপে যাই, বিমূর্ততা। এখন বিমূর্ততা সব শিল্পের শাখাতেই আছে। আহ মিউজিকের তো একটা বিমূর্ততা তার প্রকৃতির মধ্যেই আছে, বিশেষত যন্ত্রসঙ্গীতে। মিউজিকে যখন একটা গান হয়, গানে যখন লিরিক থাকে, তখন সেটাকে আমি, হ্যাঁ,
এই যে বিমূর্ততাটা আছে শিল্পের বিভিন্ন শাখা, এটা নিজের নিজের মতো করে আছে, ছবির মতো করে নেই, নিজের নিজের মতো করে আছে। যেমন একটা গানে যখন লিরিক থাকে, একটা লিরিক একটা ডিসক্রিপশন দিচ্ছে, কোনো যে কোনো ধরনের একটা আইডিয়া দিচ্ছে, তখন আমি সেটাকে মূর্ত বলবো, মূর্ত। এবার তার সঙ্গে যে যন্ত্রসঙ্গীত থাকে, সেটা হচ্ছে অ্যাকম্প্যানিমেন্ট। যন্ত্রসঙ্গীত তিন রকমের হয়: অ্যাকম্প্যানিমেন্ট, গানের সঙ্গে আহ, গানের টিউন বাজানো যন্ত্রসঙ্গীত, আরেকটা যে যন্ত্রসঙ্গীতের নিজস্ব খেলা। আম, প্রথমটা অ্যাকম্প্যানিমেন্টে যন্ত্রসঙ্গীত নিজে অ্যাবস্ট্রাক্ট থাকে, কিন্তু লিরিক সুরকে ফলো করে, কিন্তু লিরিকের জায়গাটা আমরা গানটাকে মূর্তই বলবো, ওখানে বিমূর্ততার একটা জায়গা আছে। আহ, যন্ত্রসঙ্গীত যন্ত্রসঙ্গীত যখন একটা গানকে বাজায়, একটা সরোদে বা কিছুতে রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে, তখন সেটা গানের ইলাস্ট্রেশন। তার নিজস্ব খেলা থাকতে পারে ভেতরে, কিন্তু গানের ইলাস্ট্রেশন। এবার যন্ত্রসঙ্গীত যখন নিজের খেলা খেলে, তখন সেটা বিমূর্ত। তার যে প্রকৃতিগত বিমূর্ততা, সেটাকে সে স্বীকৃতি দেয়। আহ, এবং গানের ক্ষেত্র যেখানে লিরিক থাকে না, এটা মার্গ সঙ্গীতে অনেক সময় দেখা যায় একটা এক লাইনের একটা লিরিককে টেনে বড় করা হচ্ছে, তার মধ্যে নানান রকম গলার কাজ এবং খেলা। সেখানে আমি বলবো মূর্ততাকে টেনে বিমূর্ততার দিকে নিয়ে যাচ্ছে। খেয়াল যদি দেখি শুনি আমরা, খেয়াল একেবারেই বিমূর্ত। ভোকাল ভোকাল মিউজিকও বিমূর্ত হতে পারে। তাই এইভাবে মিউজিকের ক্ষেত্রে বিমূর্ততা আছে, সাহিত্যের ক্ষেত্রে বিমূর্ততা। সমরেশ বোস আর কমল কুমার মজুমদারের লেখা তুলনা করলেই বোঝা যাবে কমল কুমার মজুমদারের লোকে ধাক্কা খায় কেন। এখন সাহিত্যের বিমূর্ততা তার মতো করে। বিমূর্ততা কি, ওটা কি ওইরকম ভাবে যে পেন্টিং এর বিমূর্ততা বা মিউজিকের বিমূর্ততার সঙ্গে না, কিন্তু বিমূর্ততা মানে যে ভাষা যেভাবে বাস্তবকে ব্যাখ্যা করে, তিনি সেভাবে করছেন, বিমূর্ততার দিকে হেলছেন। আমি এটা বলতেই পারি। সিনেমায় বিমূর্ততা আছে। সত্যজিৎ রায়ের সঙ্গে গদারের তুলনা করলে বিমূর্ততার আভাস পাওয়া যাবে। সত্যজিৎ রায় ছিলেন নিও রিয়েলিস্ট, এবং ঋত্বিক ঘটকও অনেকটাই বিমূর্ততার দিকে যাচ্ছেন। আজকে অনেকেই আছে যারা এই এই শাখাগুলোতে, তারা ওগুলোকে পছন্দ করেন না, তারা সত্যজিৎ রায় দেখেন, কিন্তু ফেলিনি তাদের মুশকিল আছে। বিমূর্ত ফ্যামিলি কি বিমূর্ত? ওইভাবে বিমূর্ত নয়। পেইন্টিং এ যেরকম অ্যাবস্ট্রাক্ট পেইন্টার বলে একটা পুরো জনরা আছে, এটা তা নয়। এক্ষেত্রে বিমূর্ততার আভাস, কারণ ভাষাকে বিমূর্ত। সিনেমায় এরকম সিনেমা হচ্ছে যেখানে কোনো কিছুই ক্যামেরার সামনে কিছুই নেই, তারা প্যাটার্ন, কতগুলো প্যাটার্ন মানে চলমান অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এর মতো হচ্ছে। আমি সেগুলোকে বাদ রাখছি, আমি ক্যামেরা দিয়ে তোলা জায়গা থেকেই বলছি। সেরকম সিনেমায় বিমূর্ততার দিকে অনেকটা হেলে। যে আরেকটা দিকে সিনেমা বিমূর্ততার দিকে যায়, যে সময়ের যে ধারণা আমাদের সিনেমায়, যে 3 বছর কম্প্রেস হয়ে গেল 2 ঘন্টার মধ্যে, সেইটাকে নিয়ে খেলা। সরল রৈখিক ন্যারেটিভকে ভাঙা, যে সরল রৈখিক যে গতি কাহিনী, সেটাকে ভাঙা, এগুলোর মধ্যেই বিমূর্ততার খেলা আছে। এখন মানুষ যারা এগুলোর প্রত্যেকটারই তো গোষ্ঠী আছে, তাতে পড়েন না। খ, প্রত্যেকেই তো আমি যেরকম সিনেমার ক্ষেত্রে মিউজিকের ক্ষেত্রে মনে করি আমি। আম, তারা পছন্দ করেন না, তারা দেখেন না। আহ, অনেকে কমল কুমার যদি পড়বেন না, তারা সমরেশ বোস বেশ, তারা অনেক কিছু পড়েন টরেন, তারা কেউ অশিক্ষিত নন, কিন্তু সমরেশ বসে পড়বেন, সমরেশ মজুমদার পড়বেন, কিন্তু কমল কুমার মজুমদারটাকে এড়িয়ে যাবে। কিন্তু এইখানে আমি আসছি এবার ছবির বা দৃশ্যকলার বিমূর্ততার। দৃশ্যকলার বিমূর্ততার একটা, আমি বলবো, সীমাবদ্ধতা, এবং এটা এটা এর একটা বৈশিষ্ট্য বটে, যে দৃশ্যকলার বিমূর্ততার সঙ্গে অন্য কলার শাখার বিমূর্ততার তফাৎ হচ্ছে এই প্রত্যেকটা কলার শাখাই টেম্পোরাল। এগুলো সময়ে চলে যায়, তুমি আবার মিউজিকটা শুনলে তবে বিমূর্ততাটা পাবে। ছবি বা স্কাল্পচারের বিমূর্ততা সামনে থেকে যায়, এর একটা স্পেশিয়াল অ্যাসপেক্ট আছে। ছবি বা স্কাল্পচারের যে টেম্পোরাল অ্যাসপেক্ট নেই তা আমি বলছি না। বড় একটা মিউরাল তুমি সিস্টিন চ্যাপেল দেখতে দেখতে যাচ্ছ, ডেফিনেটলি আমি বিনোদ বিহারীর যে মিউরাল তোমার শান্তিনিকেতনে দেখতে দেখতে যাচ্ছ, টেম্পোরাল অ্যাসপেক্ট, কিন্তু স্পেশিয়াল অ্যাসপেক্টটা অনেক বেশি জোরদার দৃশ্যকলায় টেম্পোরাল অ্যাসপেক্টের থেকে।
সাধারণভাবে এখন অনেক সাউন্ড দিয়ে স্কাল্পচার হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু আহ, আহ, প্রথাগত জায়গা থেকে দেখলে আহ দৃশ্যকলা স্পেশাল জায়গা। সেই জন্যে তার বিমূর্ততাটা চোখের সামনে থেকে যায়। তুমি বলে আমি ছবিটা না দেখলেই তো হলো, হ্যাঁ, কিন্তু ছবিটা রিপ্রোডাকশন হচ্ছে। আর তারপরে তো এই বিতর্কের ক্ষেত্রে তো আমি আসছি সে কথায়, যে পপুলার বইয়ের কাভারে আছে। আরেকটা ব্যাপার আছে, এই শুধু স্পেশিয়াল নয়, ছবির দৃশ্যকলার জগতের সঙ্গে অন্য শাখা, কলার অন্য শাখার একটা বড় তফাৎ হচ্ছে, যেটা আমরা অন্য প্রোগ্রামে আলোচনা করেছি, যে কলার অন্যান্য শাখায় একটা আছে, আহ অন্য নাম নেই বলে বলছি, সিরিয়াস বলা উচিত না, মানে সিরিয়াস কথাটাই বলছি, যেখানে মানে দর্শকের বা শ্রোতার প্রতি দায় না রেখে শিল্পী কাজ করেন। আরেকটা হচ্ছে বিনোদন, এন্টারটেন। এই এন্টারটেইনমেন্টের জায়গাটা দৃশ্যকলায় নেই। দৃশ্যকলায় কেন নেই, এটার ইতিহাস দেখলেই বোঝা যাবে। দৃশ্যকলায় একমাত্র একরকমই আছে, যেটা হচ্ছে আর্টিস্টরা করে, এবং সেটা একটা জগতের মধ্যে, আর্টের জগতে সীমাবদ্ধ থাকে। আজকে সিনেমার কথা দাও, যার ফেলিনি ভাল লাগে না, সে আম, ওই যে কমলেশ্বর চক্রবর্তীর সিনেমা দেখবে, বা সুখেন দাসের দেখবে। পাশাপাশি হলে ফেলিনি, সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক আর গদার বেদের মেয়ে জ্যোৎস্না চলতে পারে, চলতে পারে তো। বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমি তুমি যতই অশ্রদ্ধা করো, সেটা তো সিনেমারে বাবা, সেটা সিনেমার মধ্যেই পড়ে। সিনেমার হিস্ট্রি লিখতে গেলে যদি কেউ বেদের মেয়ে জ্যোৎস্নার কথা না লেখে, তাহলে একটা চ্যাপ্টার খালি থেকে যায়। মিউজিকে তো আছেই, মিউজিকে তো একটা বড় জায়গা এন্টারটেনমেন্ট। সেই জন্যে যে, ধরা যাক মিউজিকের ক্ষেত্রে ধরছি, যে দর্শক বিমূর্ততা পছন্দ করে না কিন্তু মিউজিক শোনে, সে কিন্তু যে মিউজিকই শুনুক, সে যদি কিশোরী আমান খান না শুনে, আহ, 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 তুমি মা টুনি তোমার কথা শোনে না শোনে, আহ, তাহলেও সে কিন্তু মিউজিকের একটা বিমূর্ততাটা একটা লেভেলে অ্যাকসেপ্ট করছে। এক নম্বর। দু নম্বর হচ্ছে, বাকিটা করতে হবে না তাকে, সে তার মতো করে মিউজিক নিচ্ছে। দুটোই তো মিউজিক। তুমি সাহিত্যের ক্ষেত্রে তুমি অন্য লেখক পড়তে পারো, আজকে তোমাকে পড়তে হবে না কমল মজুমদার, তুমি অন্য লেখক করো না। এই সবগুলোর মধ্যে একটা বিনোদনের জায়গা আছে। ছবির ক্ষেত্রে, ছবির জগৎ মানে আমি আর্টের কথা বলছি, তুমি বলে ছবি তো চতুর্দিকেই আমরা দেখছি, হ্যাঁ, আমরা খবরের কাগজে ছবি দেখছি, হোর্ডিং এ ছবি দেখছি, এটা নেই, সব জায়গায় ছবি আছে। কিন্তু সেটাকে কি আমরা আর্টের, মানে ছবির ইতিহাস লেখার সময় কি আমি সেগুলোকে ধরি? আজকে সেই জন্য ভেঙে যাচ্ছে। আজকে কলা ইতিহাসের চর্চায় ভিজুয়াল কালচারের হিস্ট্রি আসছে, হ্যাঁ আসছে, সেখানে আমরা ওগুলোকে ধরছি, এন্টারটেনমেন্ট ধরছি। কিন্তু এখনো যতই ধরা যাক 30-35 বছরে, এখন আর্ট হিস্ট্রি অ্যান্ড ভিজুয়াল কালচার এভাবে বলা হয়। কিন্তু এই যে আমি স্ট্যাচু নিয়ে কাজ করছি, কলকাতা স্ট্যাচু নিয়ে, অনেকগুলোকেই তো আর্ট বলবেই না লোকে, এ তো কি পড়েছে। আহ, কিন্তু ভিজুয়াল কালচার হ্যাঁ আছে, কিন্তু তবু আর্টের হিস্ট্রিটা যেটা আজ 500-600 বা 500 বছরের তৈরি হিস্ট্রি, তুমি আমি যদি ভাষারি থেকেও ধরি, 500 বছরের তৈরি আর্ট হিস্ট্রির যে ডিসকোর্স, সেটা এতটাই পাওয়ারফুল যে সেটা আর্টকে, দৃশ্যকলাকে একটা জায়গায় বেঁধে রেখেছে। নাহলে দেখা যাক, আমি এন্টারটেনমেন্ট বলবো না দৃশ্যকলার বিমূর্ততা বা এর ক্ষেত্রে, কিন্তু একটা জায়গা আছে দৃশ্যকলায় বিমূর্ততা, কিন্তু খ গোষ্ঠী কেন, ঘ যাদের বলো, তারা অ্যাকসেপ্ট করে। সেটা হচ্ছে আজকে আলপনা কি করে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, আজকে লক্ষ্মীর পা, ওটা লক্ষ্মীর পা, অ্যাবস্ট্রাকশন কি করে অ্যাকসেপ্ট করে, শিবলিঙ্গ কি করে অ্যাকসেপ্ট করে, ধর্মীয় আচার স্বস্তিকা কি করে অ্যাকসেপ্ট করে, হাত তুলে যে মানুষের, এটা অ্যাবস্ট্রাকশন কি করে অ্যাকসেপ্ট করে, ধর্মাচারের জায়গা থেকে ধর্মাচারের যে ধর্মাচারের জায়গায় অ্যাকসেপ্ট করে, মানে সবাই যে সবকিছু বোঝে তা না। একবার বলে দেখো না, যে ওই যে এরকম, যেটা ইন্ডিয়ায় যে মাঙ্গলিক চিহ্ন, যেটা আহ, ওটা কি তো আমরা স্বস্তিক বলি, সেখানে দেখবে এই যে মানুষের যে শরীরটা আর এই যে পা দুটো এখানে একটা একটু বাড়িয়ে দেওয়া আছে, ওটা কি? চাইল্ড বার্থ।
মানুষ জন্ম দিচ্ছে, নারী শিশুর জন্ম দিচ্ছে, কজন জানে? কজন সাধারণ যারা গিয়ে শিবের মাথায় জল ঢালছে বা পুজো আচ্ছা নিয়ে মেতে, কজন জানে? কিন্তু তাতে কি যায় আসে না। এটাকে তারা অ্যাকসেপ্ট করেছে তার ধর্মাচারের অঙ্গ হিসেবে। সুতরাং এটা আছে। আরো অনেক কিছু আছে যারা আমাদের ধর্ম, খুঁজলে প্রচুর বেরোবে, অ্যাবস্ট্রাকশনে তো ভর্তি। কিন্তু এই যে আর্টের, আর্ট বলতে যেটা বুঝি, ক্যাপিটাল এর আর্ট, সেইটার বিমূর্ততাকে গ্রহণ করতে, একটা অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচারকে এটা কি হলো বলবে, কিন্তু শিবলিঙ্গ দেখে তো বলে না। তার কারণ হচ্ছে এটা একটা সেকুলার প্র্যাকটিস, যেখানে এটা হিস্ট্রিতে চলে এসছে। ইউরোপ থেকে যে হিস্ট্রি এসছে, তারপরে ভারতবর্ষে অ্যাডাপ্টেড হয়েছে, তাতে চলে এসছে যে এই এখানে বিমূর্ততাকে বুঝতে গেলে এটাকে তোমাকে ক্রিটিক্যাল আভাঙ্গার্ড প্র্যাকটিস হিসেবে বুঝতে হবে। সঙ্গে সঙ্গে যেটা মডার্ন আর্টে ইউরোপে কি হয়েছিল, একটা মডার্ন এই যে ইমপ্রেশনিজম থেকে ভাঙছে, এরা তো একাডেমির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাহলে একাডেমি যদি একটা অবক্ষয়ী ব্যবস্থা হয়, আমি প্রতিবাদ করছি একটা ডেমোক্রেটাইজেশনের জন্য, তারপরে গ্যালারি সিস্টেমের জন্ম হলো 19th সেঞ্চুরির শেষে, তার মানে কি একাডেমির ওই যে সালতে যে তো সব ভালো ড্রেস না পরলে তোমার ঢুকতেই দেবে না, তোমার সেই কুলিন পরিচয় না থাকলে ঢুকতেই দেবে না। কেউ কোনো সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক, তারা ওই এনগ্রেভিং, পেন্টিং এ এনগ্রেভিং অ্যালবাম পাওয়া যেত হয়তো, কিন্তু তার বেশি না। আর আরো নিচে তো তাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু গ্যালারিতে হচ্ছে আমি মুক্ত করে দিলাম, যেটা আয়রনি মডার্ন আর্ট, এটাও আমি আগে বলেছি। আয়রনিটা হচ্ছে এই মুক্ত করে দেওয়ার ফলে মডার্ন আর্ট এই মুক্তির স্বাদ পেয়ে এমন ভাবে বদলে যেতে লাগলো, এটাই আরো বেশি এলিট হয়ে উঠলো। গ্যালারি আরো বেশি এলিট হয়ে উঠলো। সাধারণ মানুষ যেতে পারে, যায় না। এখন সেটা দেশ হিসেবে, সমাজ হিসেবে আহ, আহ, ইয়ে করে, তফাৎ আছে। ইউরোপে অনেক বেশি যায়, আমেরিকায় যায়, মানে যাদের খ গ্রুপের লোকেরা গ্যালারিতে যায়, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির সঙ্গে গ্যালারি আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আর্ট গ্যালারি আছে। আর কিছু না, লাঞ্চের সময় একবার ঘুরে এলো। ফ্রান্স টান্সে তো যাই, তারা লাঞ্চের সময় অফিস টফিস থেকে মিউজিয়ামে যায়। তাই আমাদের দেশে উম, এইরম দেশে একেবারেই না। তার উপর ধরে নাও তুমি আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কুল থেকে প্রত্যেকটা, পশ্চিমের দেশে প্রত্যেকটা বাচ্চাকে ছবি আঁকা, একটু মিউজিক, একটা স্বাদ দেওয়া হয়। তার যদি মিউজিক ভালো না লাগে পড়বে না, সে ছবি আঁকার ক্লাস নেবে, কিন্তু এলিমেন্টারি স্কুল থেকে পিয়ানোর কি গুলো অন্তত সে চেনে। আমাদের তো সেটা সম্ভব নয়। আমার এর মধ্যে চলে আসছে এসব স্ট্রাকচারাল ব্যাপার সোসাইটি আমাদের, যে পারে বাবা পড়ে একটা চাকরি নে, মানুষের মতো মানুষ হ, এই যেখানে। আমি এটা দোষ দিচ্ছি না, এটাই আমাদের সমাজ, এই গরিব এবং শুধু ইন্ডিয়া না, বহু, মানে ম্যাক্সিমাম ওয়েস্টের বাইরে, ম্যাক্সিমাম, আমি সব তো খবর জানি না, ম্যাক্সিমাম বলবো আমি, দেশে প্রাক্তন উপনিবেশে এই যে শিক্ষা হচ্ছে একটা মিনস টু অ্যান এন্ড, নট অ্যান এন্ড ইন ইটসেলফ। পশ্চিমেও তাই, মিনস টু অ্যান এন্ড, কিন্তু এখানে মিনস টু অ্যান এন্ড অত্যন্ত নগ্ন ভাবে। 2 নম্বর বেশি পেলেও কি তার থেকে জয়েন্টেড এই দিয়েই চলছে। সে একটা সায়েন্সের ছেলে, আর্ট বোঝে না, আর্ট, কারণ তাকে তো দেওয়া হয়নি শিক্ষাটা। আইআইটিতে সোসিওলজি, ক্রিটিক্যাল থিওরি এসবের আছে, ক্লাস হয়। ওই সময় সব ম্যাক্সিমাম ছাত্র, সবাই না, আমাকেই বলেছে আইআইটি ছেলেরা সব ওই সময় গাঁজা খেতে যায় বা অন্য সিনেমা দেখতে যায়। তাহলে এটা ফালতু হলো। এই তৈরি করে দিয়েছি আমরা তাদের, কারণ আইআইটির যে স্ট্রাকচার, তারা একদিকে ওটা করছে, ওটা কারিকুলামের মধ্যে, অন্যদিকে যে কালচার, মানে যে মেসেজ দেওয়া হচ্ছে ছাত্রদের, তাদের বলা হচ্ছে ওগুলো করে কি হবে। তার জন্য বিদেশেও এটা, মানে পশ্চিমের দেশেও এগুলো আছে, এটা কিন্তু ভুলে গেলে যে ওটা স্বর্গ না। কিন্তু এখান থেকে গেলে, এখানকার এই সব থেকে ওখানে গেলে মনে হবে আরে বাবা, এ তো একেবারে অন্যরকম, এটা আছে। তো সুতরাং এলিটিজম যেটা আহ সব আর্টেই আছে, কিন্তু অন্য আর্টে খ গ্রুপের একটা এসকেপ আছে, বিনোদন। এবং বিনোদন তো সব সময় ফেলে দেওয়ার না, সব তো কলকাতার সিরিয়াল না। ওটা নিকৃষ্টতম, বিনোদনের নিকৃষ্টতম দৃষ্টান্ত। কিন্তু বিনোদনের মধ্যে অনেক সাংঘাতিক স্কিলের ব্যাপার আছে, সাংঘাতিক পারফরমেটিভ জায়গা আছে, বিরাট ব্যাপার। মানে খুবই সিরিয়াস জায়গা থেকে, তারা নির্মাণের জায়গা থেকে
পরিবেশনার জায়গা থেকে সিরিয়াসলি করে আম, আছে। খ গ্রুপের একটা একমাত্র দৃশ্যকলার জগতে যখন একজন যে কতে বিলং করে না, যার মধ্যে দৃশ্যকলার আহ, দেখবে এই জন্যে আমি বলে বলে আচ্ছা বলে নি এটাকে, যে দৃশ্যকলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার ব্যক্তিগত জীবনে, সে আউটসাইডার ফিল করে। এবং এটা কলকাতার আলাদা করে দোষ না, আমাদের কিছু চেনা লোকের নাক উঁচুর ব্যাপার না। হ্যাঁ, ওগুলো আছে, কিন্তু এটা ঐতিহাসিক সমস্যা। দৃশ্যকলা দৃশ্যকলার যেটা রাশিয়ান কনস্ট্রাকটিভিস্ট এবং বাউহাউস ইউরোপে ভাঙতে চেয়েছিল। রাশিয়ান কনস্ট্রাকটিভিস্টরা যেভাবে অ্যাবস্ট্রাকশনকে ব্যবহার করেছে পোস্টারে, বুক কাভারে, আর্কিটেকচারে, ওই কতগুলো এলিমেন্টাল স্ট্রাকচারকে ব্যবহার করেছে, তাতলিনের সেই বিরাট ওই আহ, যে না গড়া যে বিল্ডিংটার মডেল, এসবের মধ্যে এই জন্যেই যে এই এলিট জায়গাটাকে আমি ভাঙবো। আমাদের দেশে তো সেরকম কোনো মুভমেন্ট, আমাদের দেশের দৃশ্যকলা যদি বলি, আহ, মানে গত 100 বছরে সমস্ত কুক্ষিগত আহ, প্রাতিষ্ঠানিক জায়গায় এবং প্রাতিষ্ঠানিক জায়গায় না উঁচু একটা এলিট যায়, আলো আরো বেড়ে গেছে, এদেশের ক্ষেত্রে আরো বেড়ে গেছে। সেই জন্য তো এই বিতর্ক তো লাগবেই। এইটা হচ্ছে নইলে আমাদের তো অ্যাবস্ট্রাকশন নেই তা না। অ্যাবস্ট্রাকশনকে যখন আমি ফ্রেম করছি একটা ক্রিটিক্যাল আর্টিস্টিক আভাঙ্গাদ ডিসকোর্সে, তখনই খ গ্রুপ এলিয়েনেটেড হয়ে যাচ্ছে, কারণ তাদের সেই শিক্ষাটা নেই। কিন্তু শিক্ষাটা নেই মানে ওরে আয় তোকে আমি বোঝাচ্ছি, ব্যাপারটা তা না। এটা বুঝিয়ে কিছু হবে না, এটা ছোটবেলা থেকে তৈরি করতে হবে। তার মানে কি আমি খ গ্রুপকে অবজ্ঞা করছি যে এরা জানে না? না, আমি আমি এটা সোসাইটিকে বলছি। সেখানে যেটা বলতে গিয়ে থেমে গেলাম তখন, দেখবে উম যদি কারোর সঙ্গে পরিচয় হয়, যার বাড়িতে একজন গান করে বা লেখে, সেটা সেই খবরটা আমাদের সঙ্গে কারোর সঙ্গে পরিচয় হলো, সে সেই খবরটা দিতে যত উদ্গ্রীব হবে, বাড়িতে যদি কেউ একদিন ছবি আঁকে সে সেই খবরটা দিতে আরো উদ্গ্রীব হয়। আমার তো কাকা ছবি আঁকতেন, উনি আর্ট কলেজে পড়েননি, সে খুব বলে গান বা এর ক্ষেত্রে। অত দেখবে অনেকেই বাড়িতে খুব ভালো গায়ক আছে, রে আছে, তাদের কেরিয়ারের বিভিন্ন প্যাটার্ন হতে পারে, কিন্তু ছবির ক্ষেত্রে লোকে সেখানে ছবির বাইরে, ছবি বলতে আমি ছবি বলছি না, মানে বিশ্বকলার বাইরের জগতের যে গোষ্ঠী, যাদের আমি একটু সিম্পলিস্টিক ভাবে খ বলছি, তার মধ্যে গ ঘ ঙ থাকতে পারে, সেটা আরো আহ, বিচার করতে হবে। এই যে দৃশ্যকলার বাইরের আর ভেতরে, এটা সব জায়গায়, এটা তো 20th সেঞ্চুরির, বিংশ শতাব্দীতে আগাগোড়া এটা ফিল করে গেছে পশ্চিমেও। এদের মধ্যে একমত এই, ওরা কি করে রে, সেই আর্ট কলেজে গিয়ে ন্যাংটো মেয়ের ছবি আঁকে রে, ঘর বন্ধ করে থেকে শুরু করে আজকে কি করছে গ্যালারিতে, বলে কি তারা বেঁকা হিজিবিজি এই পর্যন্ত চলে আসছে। একটা একটা বৈরিতা জায়গা তৈরি হয়ে গেছে, কারণ তারা বাকি সমাজ এক্সক্লুডেড। এই এক্সক্লুডেডটা, আর আর্ট মহল যত বাকি সমাজ এক্সক্লুডেড ফিল করে, এবং ঠাট্টা টিটকারি আর্ট মহল ওই ক গ্রুপ তত নিজেদের ওই যে শেলের মতো, খোলসের মতো এই যুথবদ্ধ হয়ে তারা এইটা বললি কেন, ওইটা বললি কেন চলে যায়। আচ্ছা, তৃতীয় ধাপে যেটা বলি, এই যে বিতর্ক, এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন মতামত আছে, এবং আমার মনে হয়েছে, তোমরা বলো তোমাদের কি মনে হয়। আহ, আমার মনে হয়েছে বিভিন্ন মতামতে ক খ উভয়, যে কিছু যুক্তিসঙ্গত জায়গা আছে, আবার কিছু অত্যন্ত অযৌক্তিক জায়গা আছে। আম, এখন গণেশ হালুইয়ের এই ছবি দেওয়া হয়েছে শারদীয়া সংখ্যার, মানে শারদীয়া সংখ্যাটা, কিন্তু এইখানে একটা জিনিস বোঝা দরকার, এটা পপুলার কালচার। পপুলার কালচারের একটা স্পেসে একটা ছবি দেওয়া, এখন বলবে আনন্দবাজার দেশ তো চিরদিনই ওটা করে, 80-এর দশকে এমনি সাপ্তাহিক এই মানে যে সাপ্তাহিক নাকি পাক্ষিক দেশের পত্রিকা কাভারে মানুষের শিল্প স্বীকৃতি বলে প্রত্যেক কাভারে একটা একজনের করে কলকাতার আর্টিস্টদের ছবি দেওয়া হতো, সে তো করেছে, হ্যাঁ। কিন্তু শারদীয়া সংখ্যার একটা অন্য ইয়ে আছে, একটা অন্য এক্সপেকটেশন আছে লোকের।
শারদীয় সংখ্যার এক্সপেকটেশনের জায়গা থেকে এই বিতর্কটা তৈরি। এটা যদি কোনো পাক্ষিক দেশের মানে একটা ইস্যু যে আমার বাড়িতে নেয়, সেটাতে কিন্তু কোনো অসুবিধা হতো না। এটা শারদীয়া এই জায়গাটাকে ক গোষ্ঠী আমার মনে হয়েছে ওভারঅল মতামতে উপেক্ষা করছে। তাদের মত হচ্ছে গণেশ হালুই এমন একজন ফিগার, তিনি যে প্রথমত গণেশ হালুই এমন একজন ফিগার, তিনি যা করবেন সেটা সোনা সোনা ফলবে। দুই হচ্ছে তিনি দেশে যদি মানে পপুলার স্পেসে এসেও করেন, তাহলেও তার যে গণেশ হালুইয়ের ছবির যে ডিসকোর্সটা, সেটা অত্যন্ত এলিট ডিসকোর্স। সেখানে যদি পপুলার স্পেস, তোমার দায়িত্ব সেটা বোঝা, এটা অন্যায়। আমার মনে হয়েছে এটা অন্যায়। আম, প্রথমত বলি, পিকাসোর, আমি এটা আগেও বলেছি অন্য প্রোগ্রামে, পিকাসোর তো লার্জার দ্যান লাইফ ভগবান। পিকাসোর শেষ 10-15 বছরে যা করেছে, 50-এর দশক থেকে, আম, এটা মোটামুটি কলা ইতিহাসের জগতে স্বীকৃত যে বাজে কাজ, তাৎপর্য নেই তার, অধিকাংশ, সব নাহলে অধিকাংশ। সেই জন্য একজন আর্টিস্ট তার বিশাল খ্যাতি বলেই সে যা করবে সোনা ফলবে, এটা ভাবার, আমি কিন্তু বলছি না এই ছবিটা খারাপ, আমি ওইদিকেই যাচ্ছি না, আমি এটা জেনারেলি বলছি। সেইটা, সেই মানসিকতাটাও ঠিক না। তার সঙ্গে যদি তুমি জুড়ে দাও আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, তাহলে তো সেন্টিমেন্টটা অন্য জায়গায় চলে গেল। আবার সে এইটা মানে সে যে এই এই জিনিসটা করছে, সেটাকে আমি সমস্ত এলিট ডিসকোর্সটাকে আমি নিয়ে বসিয়ে দেব আনন্দবাজারের মানে একটা পপুলার পুজো সংখ্যার কাভারের ওই স্পেসে, সেটাও ঠিক না। উল্টো দিকে আমি খ গ্রুপকে বলি যে সমস্ত কিছু একটা ক্রেডিবিলিটির ব্যাপার, বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। গণেশ হালুইয়ের যেখান থেকে ওদের বলছে অজ্ঞ মূর্খর বাচেন, গণেশ হালুইয়ের যে খ্যাতি, একবার সেটাকে একটু খোঁজ করলে তখন দেখা যাবে যে এটা, আবারও বলছি, এটা ভালো মন্দের কথা বলছি না, এই এই মানুষের এক, আমি বলছি যে এই, এখন বলবে যে তুমি কি বলছো, তাহলে তুমি তো কন্ট্রাডিক্টরি কথা বলছো, যে একদিকে বলছো একটা মানুষের খ্যাতি মানেই সে যা করবে সোনা ফলবে, তা নয়। হ্যাঁ, সেটা ঠিক। আবার উল্টো দিকে যারা ছবিটাকে দেখেই তিরবিরিয়ে উঠছে, তাদের আমার বক্তব্য হচ্ছে একবার একটু ভাবার জায়গা নেই যে এত খ্যাতিমান একজন আর্টিস্টের একটা বিশ্বাসযোগ্যতা আছে, তিনি কি এতই খারাপ, আহ, মানে এতই মানে দায়িত্বজ্ঞানহীনের মতো একটা কাজ করবেন? এটা হতেই পারে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ, কিন্তু একবার ভাবা এবং সেখান থেকে একবার একটু জানতে চাওয়া যে ইনি এই, সেটা তো তারা চাইছেন না এখানে। একজন বলেছে কি চাই, গ্রুপ কি চাইছে, যে পুজোর আমেজ। সেখানে একজনের পোস্টে দেখলাম, এর একজনের পোস্ট লিখেছে যে পুজো তো কোনো মোটিফের মধ্যে নয়, বা পুজো তো কোনো দুর্গা আঁকতেই হবে তা নয়, পুজো হচ্ছে আমাদের মনে। এই মোটিভ গুলো মোটিফের মধ্যে তো থাকে না, আমাদের আনন্দটা একটা কাশফুল, কাশবন, বা একটা মেঘ ভেসে যাচ্ছে আকাশে, নীল আকাশে সাদা মেঘ, এগুলো দেখলেই আমাদের একটা ঢাকের ছবি, এগুলো দেখলে আমাদের পুজো পুজো ভাবটা আসে, মোটিভ। ঠিক কথা। কিন্তু উনি এটা, সেই পোস্টের দাতা এটা মেনশন করেননি যে তাহলে এখানে সেই মোটিভ গুলো পাচ্ছে না তো। এইটাই হচ্ছে ব্যাপার, যে ট্রোপ বলে এগুলো। এই যে একটা ঢাক, একটা এগুলো দুর্গা আঁকতে হবে কেউ বলছে না, কিন্তু এরকম হয়েছে কাভার আগে চোখ শুধু, বা ঢাক, বা ঢাকের কাঠি, এই ধরনের। তার এটা চাওয়ার কি অধিকার নেই যে আমি যে ট্রোপ চিনি, সেই ট্রোপ আমাকে পুজোর সময় আমার দরকার? আমার নিজের মনে হয় আনন্দবাজার আহ, আহ, এটাকে ইচ্ছা করে করেছে। আমার আমার মনে হয়, ভুল হতে পারে, মনে হয় ইচ্ছা করে করেছে। আনন্দবাজার জানে এটা নিয়ে বিতর্ক হবে, এবং বিতর্কের একটা জায়গা ব্যাড পাবলিসিটির জায়গা, তারা এটাকে মানে প্রফিট তোলার জন্য। আর একটা হচ্ছে তারা জানে তাদের মানে পাঠককুল এত স্ট্রং যে এর জন্য বিক্রি কমে যাবে, তা হবে না, এই বিতর্কই বিক্রি আরো বাড়িয়ে দেবে। আনন্দবাজার এক্সপেরিমেন্ট করে এসছে যেদিন, এবার শারদীয়া সংখ্যা নিয়ে এটা একটু এক্সট্রিমের এক্সপেরিমেন্ট করলো। এখন
এই যে যার পোস্টের কথা বলছি তিনি এটা বললেন না কিন্তু যে মোটিফের মধ্যে নয়, আমাদের মনে আছে, কিন্তু আমাদের মনটাকে তো মোটিভটা ট্রিগার পয়েন্ট, ট্রিগার করছে। তাহলে এখানে একজন খ গোষ্ঠীর এই যে আর্ট লাইনের বাইরের লোক, তার তাকে কিভাবে ট্রিগার, মানে কি আছে যেটা ট্রিগার করবে? একজনের দেখলাম পোস্ট খুব আমার মনে হলো যুক্তিসঙ্গত। তিনি আমার মনে হয় কয়ে বিলং করেন, কিন্তু খুব আহ, বিচক্ষণ। তিনি লিখেছেন যে আহ, যে কোনো পেন্টিং যখন একটা বইয়ের কাভারে যায়, সেটা আহ, একটা প্রোডাক্ট, একটা ডিজাইন হয়ে ওঠে। এই জায়গাটা বুঝতে হবে। হোয়াইট কিউব থেকে বেরিয়ে একটা ছবি যেটা হোয়াইট কিউবের জন্য আঁকা, সেটা মানে এই ছবিটা হয়তো উনি এই কারণে এঁকেছেন, কিন্তু এই ধরনের অ্যাবস্ট্রাকশন এটা হচ্ছে হোয়াইট কিউবের জন্য গ্যালারি। সেখানে গ্যালারি থেকে যখন বইয়ের পাতায় আসছে আর্ট হিস্ট্রির বই বা আর্টের বই, সেটা এক জিনিস, কিন্তু যখন একটা পপুলার ম্যাগাজিনের পাতায় আসে, সেটা কিন্তু ডিজাইন হয়ে ওঠে। তার কতগুলো শর্ত আছে, এটা আমার খুব মনে হলো এত এক্সট্রিম, এদিকে বিদ্রূপ আর ওদিকে আহ, ভীষণ আবেগ, এর মাঝখানে এটাকে আমার খুব বিচক্ষণ মনে হলো। কেউ কেউ সেই একজন দেখলাম সেই মন্দ্রিয়ানের অ্যাপল ট্রি ভাঙা, সেই 10-12টা ধাপে উনি অ্যাপল ট্রিকে অ্যাবস্ট্রাক্ট করেছেন, সেই নিয়ে বলছেন। আরে বাবা, ওইগুলো নিয়ে বললে তুমি তো মহান এক্সাম্পল। এই রামকিঙ্কর যে শ্যামবাজারের নেতাজির জন্য একটা মডেল করেছিলেন, যেটা পত্রপাঠ বাতিল হয়ে গিয়েছিল, সেইটাকে বসিয়ে দিয়েছে, সেটাকে দেখাচ্ছে। আহ, এইগুলো, এইটাই হচ্ছে হেজিওগ্রাফি বলে এগুলোকে। আগে এই মন্দ্রিয়ান, আগে বড় বড় এক্সাম্পল দিলাম, তাহলে এইগুলো যদি থাকে, এটা কি দোষ করলে এই মানে গণেশ হালবিকে তাদের সঙ্গে সমগোত্রীয় ভেবে এই হেজিওগ্রাফি দিয়ে কিচ্ছু হবে না। আহ, ওইভাবে বলে লাভটা কি? তুমি যত ওই বলবে যে আহ, মানে আমি যদি আজকে রামকিঙ্কর বা মন্দ্রিয়ানের এক্সাম্পল দেখাই, মানে এই মানে সোশ্যাল মিডিয়ার তরজাতে, তাহলে সে আরো দূরে সরে যাবে। এটা বড় কথা না। বড় কথা হচ্ছে হ্যাঁ, আমি তো তুমি, তারা তাই দেখাবেই, যারা দেখানো তারা দেখাবেই, কিন্তু এতে কোনো সমস্যার সমাধান হবে না। বড় কথা হচ্ছে যাতে আহ, জিনিসটা স্ট্রাকচারাল সোসাইটির জায়গা থেকে অ্যাড্রেস করা হয়। এই যে অসম্মানের কথা বলা হচ্ছে, হ্যাঁ কিছু বিদ্রূপ আছে, কিন্তু আমাদের আবার একটা বাড়াবাড়ি আছে যে ওই মানুষটাকে অসম্মান করছে। আমার মনে পড়ছে আমেরিকা একটা কন্ট্রোভার্সি হয়েছিল, রিচার্ড সেরা কিছুদিন আগে গত হলে তার টিল্টেড আর্থ বলে একটা বিশাল স্কাল্পচার নিয়ে, রাস্টেড স্টিলের, নিউ ইয়র্ক, সেটা নিয়ে পাবলিকের এবং পাবলিকের একটা সেকশনের ওই খ গোষ্ঠীর ইয়ে ছিল যে এটা ঠিক, রিচার্ড সেরা পাবলিকের সঙ্গে কথা বলে ওটা করেননি। ফেডারাল প্লাজা বলে একটা বড় ওপেন স্কোয়ার আছে, সেখানে উনি ইউনাইটেড নেশনস এর বিল্ডিং এর কাছাকাছি, সেখানে উনি ওটা বসিয়েছেন একটা কমিশন, সিটি থেকে কমিশন দিয়ে, ইত্যাদি ইত্যাদি। সেইটা কিন্তু 81 সালে বসানো, সেটা ভীষণ কন্ট্রোভার্সি হওয়ার পরে 80-এর দশকের শেষে সেটা তুলে নেওয়া হয়। রিচার্ড সেরা অসম্ভব তাই নিয়ে একটা হিয়ারিং, পাবলিক হিয়ারিং পর্যন্ত হয়েছিল, সিটি থেকে করেছিল ওর ডিফেন্সে, ওর বিরুদ্ধে, মানে ওই কাজটার বিরুদ্ধে বলছে। এখানে আর্ট জগতের একটা পোর্শন, তারা কিন্তু আর্টিকেল লিখেছিল এটা নিয়ে, যে রিচার্ডসেরা অত্যন্ত আহ, প্রতিভাবান ভাস্কর, এবং তার এই ভাস্কর্যটা অসম্ভব উঁচু মানের, কিন্তু এটা পাবলিক আর্ট নয়। একটা স্কাল্পচার করে পাবলিকে বসিয়ে দিলেই পাবলিক আর্ট, এই সমালোচনা কিন্তু তারা করেছিল। সেখানে কেউ, আমি আমি এটা নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছি, আমি ক্লাসে পড়িয়েছি, আমি এটার অনুপুঙ্খ জানি এই ঘটনা এবং অন্যান্য এই ধরনের, আমার আর্টের কন্ট্রোভার্সি আমার একটা ইন্টারেস্টের জায়গা। আম, একটাও আমি দেখিনি যে বলে রিচার্ড সেরাকে অপমান করছে আর্টিস্ট, এ কথা ওঠেনি। এই দেশে এটা একটা ন্যাকামি, এই যে এটাও বলতে আমি বাধ্য। এই ওকে অপমান করছে, উনি এই রকম মহান শ্রদ্ধেয় শিল্পীকে অপমান করছে। আরে এইটাকে বোঝ কেন হয়, ঐতিহাসিক জায়গা থেকে বিমূর্ততার এতে এটা এলিট, তুমি যদি এলিটকে পপুলারে নিয়ে আসো, এই জিনিস হবে, এই জিনিস হবে। দোষটা কার? দোষটা অনেকটা জুড়ে এই যে সোসাইটির প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে আমাদের এই আর্টের জগতে কতটুকু আলোচনা হয়। যাদের আমি এইটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এখানে, যারা গণেশ পাইনের প্রাক্তন ছাত্র এত কেঁদে ভাসাচ্ছেন ফেসবুকে, আপনারা পারবেন গণেশ পাইনের যদি
আমি গণেশ পাইনের ছবি প্রচুর দেখেছি এক্সিবিশনে, কিন্তু আমি ওভাবে স্টাডি তো করিনি। আপনারা তো ছাত্র, আপনারা তো প্রচুর আহ, আহ, তার সঙ্গে মানে তার কাছাকাছির লোক। গণেশ পাইনের যদি 50টা ছবি দেওয়া হয় আজ গত 40 বছরে ধরা যাক, আপনারা পারবেন সেটার মানে, আমি ফেসবুকের কথা বলছি না, এমনি ধরা যাক একটা জায়গায় প্রেজেন্টেশন দিতে, যে সেটার বিমূর্ত তার বিবর্তনটা কিরম হয়েছে গণেশ আলুয়ের কাজে। একবারে ওই এটার থেকে ওটা হয়েছে ওই খোঁচা মারা একটা ওইরম না, একদম ক্রিটিক্যাল ভাষায় বলতে পারবেন। আপনারা বলেন যে আমরা প্র্যাকটিসিং আর্টিস্ট, পারবে না। এরা ওই ক ক গ্রুপের এইটা হচ্ছে ন্যাক। আমি সারা বছর পরস্পরের পিছনে কাঠি করবি, হ্যাঁ বলবে এই তো বাইরের অ্যাটাক এলে যুদ্ধবদ্ধ হওয়াটা তো ভালো, ইমিডিয়েটলি স্পিকিং বেশ ভালো। হ্যাঁ নিশ্চয়ই আক্রমণ করছে, আমার কাল আমার বিরুদ্ধে আক্রমণ হতে পারে এতে। কিন্তু এটা তো নাৎসি আক্রমণ না, যে কালকে আমার বিরুদ্ধে হতে পারে জিউইশদের মারছে, ওই জিনিস তো না। এখানে এই যে যুদ্ধবদ্ধ হওয়ার পিছনে যে যে এজেন্ডা, সেই এজেন্ডাটাও খুব মানে খুব ছাড়া ছাড়া। আজকে যে এই হয়েছে এটা তোমরা আলোচনার সময় বলো, এই যে এটা হচ্ছে একটা কিউরেটর, এত প্রফেশনাল বেশ কয়েকজন কিউরেটর তো আছে কলকাতার শহরে, বা গণেশালীতে একটা গ্রুপে বিলং করতেন, করেন এখনো করেন, কেউ কোনো বিবৃতি দিয়েছে? তাদের তো যদি অপমানটাই এত, প্রথমত এখানে আর্টিস্টের অপমান, হ্যাঁ কিছু আছে, কিছু গ্রুপের পোস্ট আছে খুব খুব মানে অসম্মানের ভাষা ব্যবহার করে, কিন্তু সবাই কিন্তু না, তারা ছবিটাকে বলছে। কারণ এইটাই তো মুশকিল। আমি যদি বলি গণেশ সালুয়ের ছবিকে অপমান করা মানে তাকে অপমান করা, এটা বলবে যে কেন নয়, কেন নয়। এটাতে মুশকিল আছে রে ভাই। আজকে যখন তুমি এই বিরাট আমাদের, এটা তো ওইরকম কুক্ষিগত শুধু গ্যালারিতেই হচ্ছে, আমি গ্যালারির বাইরে গিয়ে একটা সং সেজে নাচলাম, অপমান হলো তা না, এটা তো সোশ্যাল মিডিয়া। হবে রে বাবা, এগুলো হবে। আহ, এটাতে অত বিচলিত হলে চলবে না। আগে আর্ট, আর্টের জগৎটার যে খোলসটা এটা ভাঙা। এখন এটা এখানে গ্রুপকে দোষ দিয়ে লাভ নেই, আর্টের জগতের খোলসটা ভাঙা গ্রুপের তো শুধু দায়িত্ব না। এখানে ধরা যাক সোসাইটি, এই যে ধরা যাক নন প্রফিট ফাউন্ডেশন, যারা পশ্চিমের দেশ টাকা আছে, নন প্রফিট ফাউন্ডেশন বিভিন্ন জায়গা থেকে ডোনেশন নিয়ে, তারা কোনো কর্পোরেট টাকায় করে না, ডোনেশনে করে। তারা বিভিন্ন পাবলিক আর্টের ইনস্টলেশনের প্রজেক্ট নেয়। তারা কম দিয়া দিয়া আর্ট ফাউন্ডেশন আছে নিউ ইয়র্কে, বিশাল তারা আহ, অনেক আর্টিস্ট, এই যে ক্যারা ওয়াকারের যে চিনি দিয়ে তৈরি সেই আহ, ইয়ে স্ফিংসের মতো এক ব্ল্যাক মহিলা, তারা ফান্ড করেছে। তারা এখানে তো নেই, কটা আছে, একটা দুটো আহ, সারা দেশে তো সেই সেই হার নিয়ে কাড়াকাড়ি নেই। সেটাতে হবে না। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, এখানে 2-3 দিন আগে দেখলাম যে একজন গণেশ হালুয়ের নাম ভাঁড়িয়ে প্রথম পুরুষে অর্থাৎ ফার্স্ট পার্সনে নিজের আমি আমি করে বলেছে যে আমার ওটা ছেঁড়া নেতাটা আমার অ্যাসিস্ট্যান্ট গুম করে পাঠিয়ে দিয়েছে। এ- এইটা অসম্মান টসম্মান বাদ দাও, এটা আইনের ক্ষেত্রে মানে মানহানির মামলাযোগ্য অপরাধ বলে আমার মনে হয়। এটা একটা অন্য মাত্রায়, তুমি ফার্স্ট পার্সনে লিখছো এবং তাকে মানে সে সে এরকম একটা কিছু বলছে, সেটা ক্লেম করছে এবং সই করছো। এইটা নিয়ে আমি ওই একটা জায়গায় বলেছিলাম আমি দলে যোগ দেব, এইটাতে আমি দলে যোগ দেব। আজকে আমি একাডেমিতে যেতে পারিনি এই প্রোগ্রামটার জন্য, ওখানে সই করার ছিল। আম, আহ, এটাতে আমি দেখি। হ্যাঁ এটা বাদ বাকি যে ক্ষয়ের পোস্টে আমি দেখেছি খুব যে অনেকেই অনেক যুক্তিসঙ্গত কথা বলেছেন। যেটা ওই ব্যঙ্গ বিদ্রুপ অনেকে করছে, বিদ্রুপ করছে কাজটাকে, মানুষটাকে, মানে আর্টিস্টকে নয়। আর কাজকে বিদ্রুপ করলেই কি আর্টিস্টকে বিদ্রুপ করা হয়? এটা একটা অন্য বিতর্কিত ব্যাপার। তাহলে রিচার্ড সেরার প্রচন্ড অপমানিত, সে অপমানিত হয়েছিল তার কাজকে সরিয়ে দিচ্ছে বলে, কিন্তু মানুষ হিসেবে সে অপমানিত হয়েছিল বলে আমি শুনিনি। তো আমার মনে হয় এখানে একটু ভাবার আছে। কিন্তু যাই হোক, ক এবং ক্ষয়ের এই তরজা চলছে আজও দেখলাম। এবার আমি আমার অবজারভেশন শেষ করলাম, আমরা একটু কথা বলি। এরপরে যদি আমার অন্য কোনো চিন্তা আসে তোমাদের কথা সূত্রে, তখন আমি আবার। এখানে আমার যেটা অবজারভেশন আছে, আপনি অনেক কিছু ঠিকই বললেন, ঠিকই আছে।
সেটা হচ্ছে যারা মানে প্রচ্ছদটা ঠিক আছে, বিমূর্ততা সে বুঝতে পারেনি, সেটা সে নিজেও স্বীকার করছে, এটা কি এঁকেছে না এঁকেছে বুঝলাম। কিন্তু কিছু কিছু মন্তব্য এমন করেছে সেটা খুব পলিটিক্যাল। যেমন একটা নীল সাদা রংকে আমরা একটা পলিটিক্যাল পার্টির সাথে জুড়ে দিই। এটা যদি গেরুয়া রঙের হতো, কমলা রঙের হতো, তাহলে আরেকটা পলিটিক্যাল, তখন তাহলে বলতো আচ্ছা উনি তো এই পন্থী, হ্যাঁ, বা এই পত্রিকাটা এই এই অ্যাঙ্গেলটা আমার মনে হয় একটু বিপজ্জনক। আপনার কি? হ্যাঁ, দেখো, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেছি, তুমি এটা আগে বলেছিলে আমায়। এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে এই বিপজ্জনকটির জন্য ইন্টারেস্টিং ব্যাপার। তো আজকে মানে ধরো যে নাম ভারিয়ে ওর চিঠি লিখেছে, তার প্রোফাইলে গিয়ে আমি দেখলাম সে পরিষ্কার লিখেছে আমার প্রাউড বেঙ্গলি হিন্দু। তাহলে বোঝা যাচ্ছে তার রংটা। এবার এই যে রং মানে লিটারালি স্পিকিং, আক্ষরিক অর্থে রং, গেরুয়া বা নীল সাদা হলেই রাজ্য সরকার, গেরুয়া হলে কেন্দ্র, এটাকে কিন্তু অস্বীকার করা যাবে না, এটা আছে। আজকে যে কালারও তো সিগনিফায়ার আমাদের কালচারে। সেই কালারের যে তুমি এই যে ইন্টেনশন আর ডিসকোর্স দুটো তো আলাদা, আমি তো চিরকালই বলে আসছি। তোমার ইন্টেনশনে তুমি কেন নীল সাদা ইউজ করেছো সেটা বড় কথা নয়। তোমাকে আমার, আমি যদি একটা অন্য কালারের পলিটিক্যালি বিলং করি, তোমার ওটাকে আমি এতে ফেলে দেব, এবং তাতে কি সেটা আহ, আহ, ন্যায় মানে ফেয়ার হলো? না, ফেয়ার হলো না, কিন্তু কিছু করা, এটা না, এই আনফেয়ার ফেয়ারের থেকেও বড় কথা হচ্ছে আমার যেটা ইন্টারেস্টিং লাগে, আমাদের সমাজে এই কালার গুলোর যে একটা রোল হয়ে গেছে, একটা ভূমিকা হয়ে গেছে, এটা পড়ে যাবে। এটার এটা অন্যায় ফেলে দেওয়া, এবং এই রাজ্য সরকার যে এখানে রাজ্য সরকারের ধামাধারি হয়ে, হ্যাঁ, এটা বলতে পারো অন্যায়, কিন্তু আমার কাছে, আমি আরো অবজেক্টিভ এ ব্যাপারে, যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তো তুমি ঠিকই বলছো, আমার মনে হয় এইটা, যেটাতে আরেকটা জিনিস বলতে মিস করে গেছি, যে এইগুলো দেখতে দেখতে আমার মনে হচ্ছে যে খ গ্রুপের সবাই না, ক এর একজন প্রশ্ন তুলেছে, এর পিছনে কি কোনো অন্য ব্যাপার চলছে চক্কর? আমার মনে হয় না এটা সংগঠিত কিছু। আমার মনে হয় আহ, এখানে আরো একটা যুক্তি বলে রাখি। এখানে একজন কয়ের বলেছে যে এই পুজোর সংখ্যার ওপরে কেন পুজোর রেফারেন্স থাকতে হবে, পুজোর সংখ্যার ভেতরে যে গল্প উপন্যাস, তার মধ্যে কি কোনো রেফারেন্স আছে? আর্টিস্টের কেন ফ্রিডম থাকবে না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুজো, মলাট আর বইয়ের কন্টেন্টের তফাৎ আছে। এখানে এটা হচ্ছে ডিজাইনাররা বুঝে, আর্টিস্টরা। তুমি এটা অ্যাপারেন্টলি মনে হবে যুক্তিটা ঠিকই আছে, যে হ্যাঁ, ভেতরের কন্টেন্ট গুলোর সঙ্গে তো পুজোর সম্পর্ক নেই, তাহলে ওপরেরটার সঙ্গে কেন থাকবে? এখানে এটা কিন্তু ডিজাইনাররা ভালো বুঝে, যারা ডিজাইনের জগতের, ডিজাইন বলতে যারা কলেজ স্ট্রিটে বইয়ের প্রচ্ছদ করে শুধু তারাই না, ডিজাইনের জগতের যারা, একদম ডিজাইন একটা আলাদা ফিল্ড, তার শুধু কমার্শিয়াল আর্টিস্ট না, ডিজাইনের থিওরি আছে, ডিজাইনের হিস্ট্রি আছে। ডিজাইনের জগতে যারা বিলং করে তারা জানে একটা ডিজাইন একটা সোসাইটিতে কি ইম্প্যাক্ট তৈরি করে। তাদের কাছে বইয়ের মলাট আর বইয়ের ভেতর দুটো যে কোনো কিছুর কন্টেন্ট আর তার মলাট তফাৎ আছে। মলাট কন্টেন্টের সঙ্গে রিলেটেড হতে পারে, নাও পারে, কিন্তু মলাটের একটা আলাদা ইম্প্যাক্ট আছে। যেটা বলছিলাম যে কোনো চক্কর আছে কিনা, আমার মনে হচ্ছে এটা সংগঠিত কিছু না, কিন্তু এটা শুরু হওয়ার পরে কিছু অন্য রঙের লোক, কায়েমি স্বার্থের লোক এর মধ্যে ঢুকে পড়েছে। এইটা কিন্তু আমার মনে হয়, এটা ভুল হতে পারি আমি, কিন্তু আমার কথাবার্তা শুনে এখন মনে হচ্ছে যে এটার মধ্যে শুধু শুধু দুর্গা মানে তোমার এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার না, এই যে দুর্গাপুজোর ধর্মনিরপেক্ষতা, এটা বহু এক ধরনের রাজনীতিক, এদের রাজনীতিক লোকেদের পছন্দ না। এই যে দুর্গাপুজোর যে বিরাট ধর্মনিরপেক্ষতার একটা জায়গা, মুসলিম কোন জায়গায় ঈশা মোহাম্মদ বকুল বাগানে ঠাকুর করেছিলেন, এখন হলে এরা প্রতিবাদ করতো ওটা। হ্যাঁ, এরা সেই জায়গা থেকে আমার মনে হয় এরা ঢুকে, এরা তো সব জায়গায় সেই উই পোকার মতো ঢুকে পড়ে, ঢুকে পড়েছে। আচ্ছা, আমার একটা অবজারভেশন সেটা হচ্ছে যে দুটো দুটো দিক থেকে আমি প্রথম যখন কভারটা দেখলাম আর কি, আমি যেহেতু বিজ্ঞাপনে চাকরি করেছি বহুদিন, মানে করছি এখন, আর ডিজাইনিং এর এই যে সোনাদাদা বললেন যে ডিজাইনার, তো বহু বহু প্রচ্ছদ আমাকে করতে হয়েছে এই এই চাকরির সূত্রে। তো
আমার কিন্তু আমাকে যদি কেউ ডিজাইন করতে হয়, প্রথম কথা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে এই কাজটা আমার পছন্দ হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাতে কিছু এসে যায় না। এসে যায় সেখানেই যখন আমি একটা প্রচ্ছদ করছি সেই পার্টিকুলার ওই জায়গাটার উপরে এবং টার্গেট অফ অডিয়েন্স। আমার সব থেকে বড় কথা হচ্ছে এই টার্গেট অফ অডিয়েন্স কারা। আমি যখন কোনো একটা প্রচ্ছদ বা কোনো একটা কাজ করি তখন প্রথম আমার দেখতে হয় যে কারা এটাকে দেখবে, কেননা এটার একটা বিপণন, মানে এটার একটা কমার্শিয়াল ভ্যালু আছে, মানে সেটাকে বিক্রি করতে হয়, মানে পরিষ্কার কথা হচ্ছে যে সেটাকে বিক্রি করতে হয়। অতএব আমি সেটা করব কতগুলো ফরম্যাট মেনেই, মানে আমাকে যেমন টার্গেট অফ অডিয়েন্স দেখতে হবে, আমাকে এস্থেটিক্স দেখতে হবে, আমাকে মার্কেটিং এর প্রফেশনাল জায়গা থেকে যারা ব্রিফটা আনে তাদের কথা শুনতে হবে, অনেকগুলো জায়গা একটা জায়গায় আসে, তারপরে একটা প্রচ্ছদ তৈরি হয়। সেই ক্ষেত্রে আমার ভীষণভাবে মনে হয়েছে যে এটাতে কিছু দায়সারা থাকতে পারে, অথবা নেগলিজেন্সি আছে বলে আমার প্রাথমিকভাবে মনে হয়। তারপরে যেটা মনে হচ্ছে যে আহ, গণেশ হালুই একটা নাম, এবং সেইখানে গণেশ হালুই সম্প্রতি খুব তার ছবি বিক্রি হচ্ছে, তার আলোচিত হচ্ছে, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে কথা হচ্ছে। তার একটা বয়সের প্রান্তে এসছেন বলে হয়তো তড়িঘড়ি করে তাকে তার কাজটাকে নিয়ে একটা প্রচ্ছদ করা, এই সমস্ত টেন্ডেন্সি গুলো থাকলেও থাকতে পারে। আমি ওই রাজনীতি বা ওই রঙের জায়গায় যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আমার যে আমি যখন একটা মানে আনন্দবাজারের মতন একটা গোষ্ঠী যখন একটা কিছু প্রেজেন্ট করে সবাই তার দিকে তাকিয়ে থাকে। আমি বলছি না যে গণেশ পাইনের মতন ওরকম ছবি হতে হবে, অথবা বিকাশ ভট্টাচার্যের মতন ওরকম ছবি হতে হবে। গণেশ হালুইয়ের মতন হবে, কিন্তু আচ্ছা। গণেশ হালুইয়ের ছবি যদি আমাকে বলে যে তুমি এটা করো, আমি তখন অপশন চাইবো। আমি 10টা ছবি নিয়ে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটাকে আমি ওই পার্টিকুলার রেক্টাঙ্গেল ফরম্যাটের মধ্যে যেভাবে রাখলে অনেক বেশি অ্যাপ্লিকেবল হয়, অনেক বেশি অ্যাপিলিং হয়, সেটা দেখবো। তো সেটা বোধহয় আমার 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 কাছে পুরোপুরি মিসিং মনে হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ফেসবুকে মানে মানে এরকম এরকম একটা সোশ্যাল মিডিয়ার মতন জায়গায় আমার মনে হয় যে শালীনতা একটা প্রয়োজন। মানে একেবারেই অশ্রাব্য ভাষায় খুব খারাপ ভাবে আমি বলবো না, তবে হ্যাঁ, এই ন্যাকামিটা তো আমার মানে অসম্ভব। মানে যে শ্রদ্ধেয় মাস্টারমশাই বলে তার হ্যাঁ, ছবিকে আমি কখনোই কখনোই সমালোচনা প্রশ্ন করব না। প্রশ্ন হ্যাঁ। করব না, এটা হতে পারে না। তো সেটা তো অবশ্যই, এইটা আমার অবজারভেশন। আর আমিও কেউ? নবদার সাথে একমত, কারণ প্রচ্ছদটা আমার ঠিক এই যে কনটেক্সটে প্রচ্ছদটা তৈরি করা একটা পুজোর, ওই যে একটা টার্গেট অডিয়েন্স, কারণ আমি কমার্স থেকে এসেছি, অল্প হলে একটু একটু জানি, সেটাই যাচ্ছেন এবং কাজটা আমারও খুব একটা বিশেষ ভালো লাগেনি। এবং গণসালের অনেক ভালো ভালো কাজ আছে, আমি যদি কাজ নিতেই হয় আমি মানে এখানে একটা কথা ভালো কাজ বলে রাখি, হ্যাঁ। যে আমি বলেছিলাম যে আমি ছবিটা নিয়ে কথা বলবো না বিতর্ক নিয়ে, কিন্তু বাকি এখানে যারা অংশ নিয়েছে তাদের বলার অধিকার আছে, সুতরাং তারা বলছে। আর এটাও বলে রাখি, যারা এই যে সদ্য মাস্টারমশাইয়ের জন্য একেবারে জ্বলে পুড়ে উঠছেন, তারা কেউ যদি কমেন্ট দেন এটাতে যে আপনারা এখানেও অপমান করছেন মাস্টারমশাইকে, যে ওই অপমান করাটাতে প্রতিবাদ করাটা অনেকটা ন্যাকামি বলে, এই কমেন্ট দেবেন না, আর পাত্তা দেব না। কারণ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনাদের ওই কান্নাকাটি গুলো নিয়ে কিছু হবে না। হ্যাঁ, অপমান করেছে বলুন সেটা, কিন্তু যেভাবে জ্বলে, হ্যাঁ ওই ওই একটা ওই নাম ভারিয়েছি ওটা অন্য লেভেলের ব্যাপার। কিন্তু অন্য এগুলোতে, কমেন্ট মানে পোস্ট গুলোতে, হ্যাঁ আমি যদি বলি মাংকি ক্যাপের ওপর কলার খোসা, তাহলে গণেশ হালুইয়ের অপমান হলো? গণেশ হালুই 88 বছর বয়স্ক খ্যাতিমান একজন শিল্পী, তার অপমান হয় তাতে? এইটা এইটা মনে করা মানে মনে করা যে আমরা হচ্ছি একটা গোষ্ঠী, তোরা আমাদের বুঝিস না, তোরা বাইরের লোক, অজ্ঞ, অর্বাচীন, মূর্খ। এটা আরো প্রকট হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, মানে এই এই জায়গায় কোনো যদি কমেন্ট দেন এই প্রোগ্রামের নিচে, যে আপনারাও এটা করছেন, এ, তার পাত্তা দেওয়া, পরিষ্কার বলে দিচ্ছি। বলো। হ্যাঁ, এই যে আপনি এক্ষুনি বললেন যে কলার খোসা বা মাংকি ক্যাপ, এবার আপনার গ্রুপের ওই গ্রুপের লোকরা যদি এটা একটা ইমেজকে কিভাবে রিড করছে, তার একটা স্বাধীনতা আছে। হ্যাঁ,
সে ধর্মবাদ এইটাতে রেগে গেলে চলবে না, না, রেগে রেগে গেলে চলবে চলবে না। না। পরে আমি ওটা মজা নিচ্ছিলাম, একটা ইমেজকে 10টা লোক 10 রকম ভাবে দেখছে হ্যাঁ, এইখানটা। তো একটা এইটাতে তোমার আজকে মিউজিকে যে কিশোরী আমানকার বা বড়েগুলাম আলী শুনবে না, সে টুম্পা সোনা শুনবে, সে এই দিকেই যাবে না। প্রবলেমটা যেটা হয় ভিজুয়াল কালচারে, আর্ট বলে তুমি যেটাকে দিচ্ছ, এখানে তুমি তুলে বসিয়ে দিচ্ছ। এই তুলে বসানোটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি পপুলার কালচারের স্পেসে আনছো একটা এলিট জিনিসকে। তুমি যদি কিশোরী আমানকার পুজোর প্যান্ডেলে বাজাও, কিছু কিছু পুজোর প্যান্ডেলে হয়তো আতলা পুজোর প্যান্ডেলে বাজাতে পারে, কিন্তু সাধারণত পুজোর প্যান্ডেলে যদি তুমি বড়ে গুলাম আলী বাজাও, পাড়ার লোকে কি বলবে? ওইটা হবে এইটার প্যারালাল এক্সাম। কিন্তু পাড়ার প্যান্ডেলে বড়ে গুলাম আলী বাজানো হয় না। আর তুমি যদি বাজাও, তাহলে তোমাকে সেইটা মেনে নিতে হবে যে বহু মানুষের ধাক্কা লাগবে, তারা যে এক্সপেকটেশন, সেই জায়গা থেকে তারা ওটাকে দেখছে, তার যে পুজোর যে ট্রিগার পয়েন্ট, মোটিভ তারা পাচ্ছে না সেটা। এখন সেখানে পাচ্ছিস না তো কি হয়েছে, এই মোটিভও বুঝতে সে কি করে শিখবে? একটা লোক বিমূর্ত চিত্রকলা কি করে সে শিখবে? তাকে কোনোদিন বলা হয়েছে এলিমেন্টারি স্কুলে বলা হয়েছে সে ধর্মাচারের ক্ষেত্রে যেগুলো সেগুলোকে মেনে নিয়েছে? এটা তো একটা সেকুলার ডিসকোর্স। আচ্ছা যেটা সুরজ, আর একটা পয়েন্ট আমি মানে সেটা হচ্ছে যে এই যে একটা ছবি, আহ, মানে শুধুমাত্র একজনকে তো, একজন আর্টিস্টকে তো একটা ছবি দেখে আর বিচার করা যায় না। মানে আমি অ্যাভারেজ দর্শকের ক্ষেত্রে বলছি যে অনেক সময় হয় যে একটা ছবি অনেকগুলো ছবির একটা অংশ। হ্যাঁ, এবং ডিসকোর্স আমি আমি বলি তো। আমরা যে কারণে একটা হোয়াইট কিউবের মধ্যে আমি যখন পুরোটা দেখছি তখন আমি অলমোস্ট বুঝতে পারছি যে তার হ্যাঁ, ভাষা, তার একটা কমিউনিকেশন। আইসোলেটেড এক্সাম্পল তুমি দিচ্ছ। আমি যদি বুঝতাম কয়ে যারা এই যে কেঁদে মরছে মাস্টারমশাইয়ের জন্য, তাদের এই ক্ষমতা থাকতো, যদিও এটা করে কোনো লাভ হবে না, ওই খকে এভাবে বোঝানো যাবে না। আহ, ওই মন্দ্রিয়ান আর এই রামকিঙ্করের ওই নেতাজির মডেল আনার বদলে গণেশ হালুয়ের আরো 10টা ছবি নিয়ে একটা একটা বিবর্তন বোঝানো, দেখো এই থেকে এই হয়েছে, পারবে কেউ? কোনো ছাত্র পারবে? আমি আজকের এই প্রোগ্রামটা করার পর যে কটা লোক আমার সঙ্গে কলকাতায় কথা বলতো, তারাও কথা বলবে না, আমি বুঝে নিচ্ছি। মানে বহুদিনের চেনা যারা, তারা মুখ ফিরিয়ে নেবে, কিচ্ছু এসে যায় না। আর ওনার হ্যাঁ, ওই তথাকথিত যে দুর্গা এঁকেছিলেন সেইটাকে পাশাপাশি রেখে আর তার বারবার পাশাপাশি পোস্ট ওর করছে মানেটা কি? যে যে উনি এটাও আঁকতে পারেন, এটা তুমি হ্যাঁ, মনে এই করো এই না সব যে এত সময় খারাপটা এখানে এঁকেছে। আর্টের আলোচনায় সবচেয়ে আঁকতে পারা একটা প্রফেশনাল আর্টিস্টের ক্ষেত্রে, আমাকে যদি একটা অত খ্যাতিমান শিল্পীর ক্ষেত্রে আমাকে যদি একটা আহ, মানে গতানুগতিক গতানুগতিক মানে স্টাইলাইজ দুর্গা 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 বোঝা যাচ্ছে, সেইটা এনে বোঝাতে হয় তিনি ওটাও আঁকতে পারেন, এটাতে আমার মূর্খামি, ক গ্রুপের আমি আমার মূর্খামি, এবং ইয়ের মানে তাকেও আমি অসম্মান করছি। তার যে আর্টিস্ট হিসেবে তার যে কনসেপচুয়াল যে যে বিশাল একটা জায়গা, সেটাকেই আমি আন্ডারমাইন করছি। যে ওই দেখো উনি ওটাও এঁকেছেন এক সময়, আজকে এটা আঁকছেন, এটা কোনো যুক্তি হলো? উনি আরো পাঁচ পাঁচ সাত মানে 10টা ছবি নিয়ে এসে, ফেসবুকে তো অনেকেই দিচ্ছিস ছবি, 10টা ছবি নিয়ে মন্দ্রিয়ানের অ্যাপল ট্রি এনে, আরে ধ্যাৎ, মানে তুই গণেশ হালুইকে নিয়ে কথা বল, একটা আর্টিস্টের একটা ছবি তো সব না, সেটা খকে বোঝা যে আপনার এটা বল, তাতেও কিন্তু এটা হবে না। তার কারণ পপুলার ওই স্পেসটাতে আমি ওই একটাই দেখছি, গণেশ হালুইয়ের যে, আজকে গণেশ হালুইয়ের নাম এখানে জানে না, এটাতে ক গ্রুপের একজনকেও বলতে শুনলাম না, যেন মনে হচ্ছে গণেশ হালুইয়ের নাম, মানে গণেশ হালুইয়ের যে মাহাত্ম্য, মানে শৈল্পিক মাহাত্ম্য, সেটা জানে না বলে খ গ্রুপেরই দোষ। এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের এর দিকে আলোচনাটা খুবই কম গেছে, দু একটা রেফারেন্স। হ্যাঁ, আচ্ছা, একটা কথা। কেন জানবে গণেশালী কি করে যাবে, তার জানার উপায়টা কোথায়? একাডেমিতে এইরকম কথা দেখলাম যে ওখানে তো নন্দনে গিয়ে চপ খেতে মাঝে মাঝে ঢুকে পড়েন একাডেমিতে। এগুলোর মানে এগুলো আরো এলিয়েনেট করে দেবে তোকে, বলবি আমার এলিয়েনেট, হ্যাঁ ঠিক আছে হবে, ঠিক আছে তাহলে তো আমি যে আমরা যা করছি আজকে এখানে, তাতে কিছু বদলাবে? চলবে, ঠিক আছে, কিন্তু এটা বলা দরকার, বলবো। এটা যে আমার গাল পারবে পারো গিয়ে, আমার হেঁচু পড়া এসে, বলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে সুনন্দা, তুমি বলতে গিয়ে একবার দুবার ওই গণেশ হালুইয়ের জায়গায় তুমি গণেশ পাইন বলে দিয়েছিলে। ও, ওইটা সরি পরে সরি তুমি ঠিক সরি, করেছো, হ্যাঁ। এটা হ্যাঁ, সবটাই গণেশ হালুই, হ্যাঁ। আলু এটা আলু যাতে আইন লোকে না ভুল বলেছেন বোঝে। একটু, এ বাবা,
হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল করে হয়ে গেছে, যাও ঠিক আছে। আসলে আমি মানে গণেশ হালুয়া আর গণেশ পাইন তো এই একই একই রকমের কাছাকাছি নাম, এই ভুলটা হয়ে যায়। আচ্ছা, আহ আহ তুমি তো চিঠির বিষয়টা বললে, চিঠিটা তো একটা ব্যাপার। আচ্ছা, আর এই বিমূর্ত শিল্পকলা, এটা যেমন আমরা দোষ দিচ্ছে, মানে আর্টিস্ট মহল দোষ দিচ্ছে খ গ্রুপকে, এবার একটু সরে আসি না। আর্টিস্ট মহল তারা কি সকলে বিমূর্ত শিল্পকলা বোঝে? জানে না তো। এবং দাঁড়া 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 মূল দাঁড়া ব্যাপারটা এখানে সেইখানে। আছে আমার, না না আছে আছে আছে, দাঁড়া দাঁড়া। এবার হচ্ছে আহ আমাদের কলকাতার যে শিল্পকলা চর্চা, যে আর্ট কলেজগুলো, সেখানে কি বিমূর্ত শিল্পকলা চর্চাটাকে পড়ানো হয়? গণেশ আলুই নিজে কি জীবনে পড়িয়েছে? আমার প্রশ্ন, গণেশ আলুই তার কলেজে শিক্ষকতা জীবনে নিজে কি জীবনে অ্যাবস্ট্রাকশন আমি বুঝিয়েছে, জানি না, তার আমি ছবি তো তার বুঝিয়েছে? ছাত্র নই, আমি আমি গণনা আমি করতে ওটা পারি। জানি না, আমার প্রশ্ন। কেউ যদি জানে তো জানা। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এদের কেউ গণেশ হালুইয়ের বিমূর্ততা নিজেরাই ব্যাখ্যা করতে পারবে না। তো হ্যাঁ, কেউ কেউ করার হ্যাঁ, চেষ্টা করেছে, সে ভাষার জালে একেবারে সে কোথায় চলে যাচ্ছে নিয়ে। সিম্পল আমাদের ভাষায় এই বল। আমাদের এই শিল্পকলার দুনিয়াতেও এই বিমূর্ত শিল্পকলা নিয়ে আর্টিস্ট মহলও ব্যঙ্গ বিদ্রুপ করে, এই রকম আহ, ব্যাপার আছে। বললাম তো, আছে। পরস্পরের হ্যাঁ কাঠি করে সব। এইবার হচ্ছে এই যে আর একটা যে প্রসঙ্গ উঠলো, উম, গণেশ আলুইয়ের ছবি নিয়ে বলছো তো, হ্যাঁ ওটা ওটা একটা অন্য বিষয়, পরে আসছি। তো গণেশ আলুই বিখ্যাত বলে বর্ষিয়ান, তার প্রচুর ছাত্রছাত্রী আছে, দীর্ঘদিন শিক্ষকতা করেছে গভর্নমেন্ট কলেজে, সেই জন্য তার মানে তার পক্ষে আর্টিস্ট মহল এসছে। তা আমার আমার মনে পড়ছে গত 1 বছর আগে একটি অন্য ধর্মের, হিন্দু ধর্মের নয়, একটি ছেলে, সে খুব বিখ্যাত নয়, সে কোনো একটা পত্রিকার কভার করেছিল, সেখানে সে শিব ঠাকুরকে নিয়ে এঁকেছিল, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। তখন এই মহান বিখ্যাত সিনিয়র আর্টিস্টরা ভাই কোথায় ছিল? তখন তো তার পক্ষে দাঁড়িয়ে কেউ কথা বলেনি। এখানে হচ্ছে গণেশ আলুর নামটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ। এবং সে শিক্ষকতা করেছে, তার প্রচুর ছাত্রছাত্রী আছে। হুম। ব্যাপারটা কি তাহলে? এখানে কিন্তু এই এই বিষয়গুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে এই বিতর্কটা, আমার ধারণা, হ্যাঁ প্রথমে হয়তো সংগঠিত ভাবে এটা বিতর্ক তোলা হয়নি, কিন্তু এর পেছনে একটা, ওই সুরেন্দ্র, তুমি এটা বললে বটে, আহ এরকম কোন উদ্দেশ্য আছে, এবং তা কিছু সংগঠিত ভাবেই লোকে নেমে পড়েছে হয়তো। কারণ প্রতি বছরই এই পুজো নিয়ে, পুজোর আগে এরকম একটা বিতর্কগুলো তোলা হয়, যেটা তারা একদল লোক পছন্দ করে না। দুর্গাপুজোর এই অসাম্প্রদায়িক চরিত্র যে পরিবর্তনটা ঘটেছে, এটাকে তারা পছন্দ করেন, তারা হিন্দু ধর্মের অপমান হচ্ছে এইরকম কথাবার্তা এই সময়টা তোলা হয়। তো সেই জায়গা থেকে একটা সন্দেহ থেকেও যাচ্ছে, আর সন্দেহটা আরো দৃঢ় হচ্ছে চিঠিটা নিয়ে। এই চিঠি কোনো একজনের মাথা থেকে বেরিয়েছে, সেই আবেগে লিখে ফেলেছে, এটা একটু ভাবতে বুঝতে কষ্ট হচ্ছে। হুম। এর পেছনে সংগঠিত মাথা আছে, এবং এই আর্টিস্টদের টার্গেট করা হয়, কারণ এখানে হচ্ছে সমাজে আর্টিস্টরা হচ্ছে সব টার্গেট। আর্টিস্টরা কলকাতায় অন্তত তারা সংগঠিত নয়, আর্টিস্টকে টার্গেট করাটা খুব সহজে তাদের কার্যসিদ্ধি হয়। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে গেছে, তারা তারা হয়তো জানতো না যে গণেশ আলুর এক বিরাট, তার নাম খ্যাতি সারা পৃথিবী দেশ, তার ছাত্রছাত্রী এটা জানতো না, সেই জন্য হয়তো তা এই প্রতিবাদটা তৈরি হয়েছে। গণেশ আলুর ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটনা দেখা যাচ্ছে। তো আমরা সেটা দেখবো ভবিষ্যতেও আর কি হয়, অন্যদের ক্ষেত্রে কি হয়। দেখো, বিতর্ক, আমার কাছে বিতর্ক আর্টে ইন্টারেস্টিং ব্যাপার। তুমি যদি সিনেমা দেখো, এদেশেই কতবার বিতর্ক হয়েছে সিনেমা নিয়ে, সিনেমার পরিচালককে নিয়ে অহরহ বিতর্ক হয়েছে। হ্যাঁ, মিউজিকের ক্ষেত্রেও হয়েছে, মানে মিউজিকের খুঁজলে পাওয়া যাবে। সিনেমা তো সবচেয়ে পাওয়ারফুল মিডিয়াম সোসাইটিতে, চলে সিনেমা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আর্টের বিতর্কে আহ, মানে এত উম, এত মানে অস্বস্তি কেন? ওর বিতর্ক হবে, হ্যাঁ ওই যে বললাম যে অসম্মানজনক, এটা আমি কখনোই খ গ্রুপকে এটা সমর্থন করি না, কিন্তু সবাই যে, আমি দেখেছি যে উত্তরগুলো, মানে কয়ের উত্তরগুলো, ক্ষয়ের, এটাও বলতে বাধ্য আমি, ক্ষয়ে কিন্তু সবাই আহ অসম্মানজনক, অশ্রাব্য, এরম অশ্রাব্য কেউ বলেছে বলে আমি পড়িনি কোথাও। ক্ষয়ের ওই যে বলছে মাংকি ক্যাপের মাথায় মাথায় কলার খোসা,
ওটাই ওদের কাছে গালাগাল, কয়ের কাছে ওটাই গালাগাল। হ্যাঁ, এটা হলে তো ভাই মুশকিল আছে। তুমি এটা গালাগাল শুধু না, মানুষটাকে গালাগাল দিচ্ছে, এটা হলে মুশকিল আছে। না না, আবার তারপরে এটাও হয়েছে সেই, হ্যাঁ ছবিটা, ওই ছবিটার মধ্যে আবার একটা লাইন টেনে আরেকটা এটা একটা লাইন টেনে নীলকণ্ঠ নীলকণ্ঠ পাখি, পাখি ফাঁকি হোয়াট এসব বোঝানোর চেষ্টা এসব। এগুলোই হচ্ছে অপমান ওদের। যদিও নীলকণ্ঠ পাখিটা কিন্তু অনেক কয়ের একজনই করেছে, নীলকণ্ঠ পাখি, কিন্তু সেটাতে তার একবার মনে হলো না যে এটাও একটা ইন্টারপ্রেটেড হতে পারে যে তুমি এটা ভায়োলেট করছো তার শৈল্পিক স্পেসটা, জানি না মানে। যাই হোক, আমার কথাটা হচ্ছে এই বিতর্কে এত ভয় কেন? হ্যাঁ, বিতর্কের জন্য যদি তোমাকে ওই যেটা হুসেনকে করেছিল সেইটা ফিজিক্যাল সেফটির ভয় বা তার সেটাতে অন্য ব্যাপার, কিন্তু তোমাকে একজন কিছু এত এই যে সেন্সিটিভ, এই সেন্সিটিভ তো ন্যাকামো, মানে অশ্রাব্য হ্যাঁ ব্যঙ্গ বিদ্রুপ করেছে, ব্যঙ্গ বিদ্রুপ ছবিটাকে করেছে, ছবিটাকে করলেই মাস্টারমশাইকে অপমান অসম্মান করা হচ্ছে। এটা কি খুব ভ্যালিড যুক্তি? শ্রদ্ধে প্রত্যেকে যারা লিখছে তাদের হচ্ছে আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই আমার এই, আর যারা যাদের মাস্টারমশাই তিনি নন তারা ওই টোনটা বজায় রাখছে, তারা আমি আমি দেবতার মতো ভক্তি এটা লিখছে না, কিন্তু টোনটা বজায় রাখছে। আচ্ছা। হ্যাঁ, একজন লিখেছে যে আমি নিজে ফিগারেটিভ পেন্টার, কিন্তু আমি যারা সিনসিয়ারলি অ্যাবস্ট্রাকশন ফলো করেছে মানে পার্সু করেছে তাদের আমি শ্রদ্ধা করি। ভালো কথা, ভালো কথা, কিন্তু বাদবাকিটা এই যে তার ছবির মানে থাকতে হবে নাকি সেই লিখেছে, সেটা তো আবার ভুল। কিছু কিছু জায়গায় যুক্তিসঙ্গত আছে দুপক্ষেরই, আবার কিছু কিছু জায়গায় একেবারে পুরো এরা চলে গেছে এক এক্সট্রিম, ওরা চলে গেছে আবেগের এক্সট্রিম। আচ্ছা, আর একটা দিক হচ্ছে এই আনন্দবাজার পত্রিকা নিয়ে আমার একটা বলার আছে। কারণ আমরা কিন্তু দেখেছি আনন্দবাজার প্রকাশন এরা দাবিও করে যে বাংলা সংস্কৃতি পথ দেখায় ওরা, মানে আনন্দবাজার প্রকাশন তারা কিন্তু বারবারই জনরুচির বিরোধী কাজই করেছে, করে নতুন রুচি তৈরি করার কাজটাও করেছে। দেশ পত্রিকাতে এমন কভারও ছাপা হয়েছে, নুড স্কাল্পচার পেন্টিং এর ছবি ছাপা হয়েছে, যেটা অন্য কোনো পত্রিকা সাহস করেনি। এইখানে আনন্দবাজার ব্যতিক্রম, আনন্দবাজার দাবি করে সে দাবি সঠিক। হ্যাঁ, আমরা তো এই আনন্দবাজার থেকেই ছোটবেলায় আমরা যে আর্ট নিয়ে যে যা জানা, বাংলাতে লেখালেখি আনন্দবাজার পত্রিকা করেছে, দেশ করেছে। আর আনন্দবাজার বাকি দেশ। প্রকাশকরা কোথায়? এইখানে আমার বক্তব্য আছে, বাকি পত্রিকাগুলো কোথায়? এমন মানে, আমি পত্রিকার নামটা ইচ্ছে করে করছি না, সেই পত্রিকা জীবনে কখনো তাদের আর্ট নিয়ে লেখালেখি দেখিনি। তারা কোনো বিশেষ একজন রাজনীতির জগতের বিখ্যাত ব্যক্তি, সে যখন ছবি আঁকছে এক্সিবিশন করছে তখন সে কভার করছে। তো মিডিয়ারও তো নানা রকম চরিত্র আছে। তো এইখানে কিন্তু এইটাও আমি আনন্দবাজার তোমায় পত্রিকা বলি তারা, একটা, আমি তোমাকে এখানেও একটা কথা বলি। তুমি যার কথা বলছো, আহ যিনি, যার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়, তিনি ছবি আঁকেন, তার ছবি নিয়েও যখন ব্যঙ্গ বিদ্রুপ গ্রুপ করে, হ্যাঁ তাই সে তো ক্ষয়ে বিলং করে মনে করা হয়, গ্রুপ করে। এখানেও যদি বলি, কয়ের দুই বিশাল স্তম্ভের মতো দুই আর্টিস্ট এই কলকাতায়, তারা কিন্তু তার ছবিকে সাপোর্ট করেছে। এই করেই কিন্তু আর্টে ভ্যালিডেশনটা পাওয়া তারা করেছে। এবং গ্রুপে যারা এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাদের মধ্যে একজনকে আমি একবার একটা কমেন্ট দিয়েছিলাম যে এত গালাগাল দেওয়া হচ্ছে, আচ্ছা একটা ছবি দিয়েছে, এই ছবিটা আহ, কেন আহ, আহ, উত্তীর্ণ হয়নি এটা নিয়ে একটু বললে হয় না? কেন আমি একটা জিনিসকে ভালো লাগছে যেমন সেটারও কারণ আমি খুঁজবো। আর আরে ওইখানেই তো বলবে ভালো লাগছে, ওটা তো হৃদয়ের ব্যাপার, ওটাকে ঠিক বলা যায় না, এই ধরনের অশিক্ষার কতগুলো কথা। আর যাকে ভালো লাগছে না সেটা তো আরো উচিত আমার যে বার করা আমার কেন, কোনটায় আমার মনে হচ্ছে এটা যোগ্য নয়। কেউ করে না, খালি তখন ও একটা অন্য অন্য দিকে চলে যায় তখন ব্যঙ্গ বিদ্রুপ করেছে আহ, তার ছবি নিয়ে। আমরা এই এই বিতর্কটাতেও যারা যারা সোশ্যাল মিডিয়াতে লিখছে, সেখানে কিন্তু মানে বাংলা আহ মানে এই কলকাতায় আর্টের জগৎ নিয়ে যারা নিয়মিত লেখে, কন্ট্রিবিউট করে তাদের সেরকম একটা বক্তব্য কিন্তু আমরা পাইনি। এবং আর্টিস্ট মহলেরও
একটা সেইখানেও মানে নানান রকম আমি তো গোষ্ঠীর বললাম এখানে তো ব্যাপার আছে। এই যে হ্যাঁ, যারা কিউরেটার বলে দিলি, হ্যাঁ, আমি পশ্চিমবাংলায় কিউরেটার আর কজন আছে যাদের পাতে দেওয়ায়, দু একজন আছে, আহ, তাদের, তারা কোনো ইনভলভ হয়নি। সে একটা গ্রুপে বিলং, যে গ্রুপের নামে বাবা সেই মানে কলকাতার সেই একটা অভিজাত ব্যাপার। হ্যাঁ, কোথায় কোনো বিবৃতি? তাদের তো উচিত ফেসবুক না, তাদের আনন্দবাজারের স্পেস নিয়ে সেখানে বিবৃতি দেওয়া উচিত। যাই হোক তাদের মতামত সেটা দেওয়া উচিত। কোথায় আর এখানে এখানে আরেকটা জিনিস আমারও মানে একটু ওটা ওটা এই যে একজন ভদ্রলোক যে ওই ছবি জুড়ে জুড়ে মানে সেই আমরা করতাম না শুকতারার পেছনে কতগুলো ডট দেওয়া থাকতো, জুড়লে হ্যাঁ একটা হ্যাঁ পাখি হ্যাঁ হবে। হ্যাঁ তো এইটা যখন করে দিল তখনই আমার আরো আরো বেশি খারাপ লাগলো যে এই যে একটা ডেফিনিট, এই যে নীলকণ্ঠ পাখি মানে নীল হতে হবে, বা ওই ওটা যদি এরকমই উনি করে থাকেন, আমি জানি না উনি করেছেন কি করেননি, বাট উনি যদি করেও থাকেন মানে ওনার ভেতরে যেটা যেটা এই ভদ্রলোক লিখে দিয়েছেন এবং এঁকে দিয়েছেন সেটা যদি গণেশালুই তার মনের মধ্যেও যদি থেকে থাকে তাহলে তো সেটা আরো খারাপ হবে। মানে আমি বলছি যে এই যে ডেফিনেট জিনিসটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে যদি এটাই যদি হয়, মানে ঠিক ঠিক জায়গায় উনি সেই আইকন গুলোকে বসিয়েছেন যেটা জুড়লে একটা নীলকণ্ঠ পাখি হয়ে যায়, এই জায়গাটাও আমার এটা তো তুমি আমার মানে মানে ওই খারাপ, ওর মানে খারাপ ইয়ের ভাব অ্যানালিসিসে জায়গা গেলে থেকে। সেটা তো অন্য ব্যাপার। আমি সোশ্যাল জায়গা থেকে বলছি, বিতর্কে এত ভয় কেন? আর ওই বলবে বিতর্কে ভয় না, লোকটাকে অসম্মান করছে, এই ব্যঙ্গ বিদ্রুপ করছে। হ্যাঁ, ব্যঙ্গ বিদ্রুপ গুলোকে তুমি পয়েন্ট আউট করো, কিন্তু যা বলছে তারা, যে মূল ব্যাপারটা, কেউ কেউ তো বলেছে ক্ষয়ের যে তার ব্যঙ্গ বিদ্রুপ করা সত্ত্বেও বা না করে আসল জায়গাটা যে এটা একটা পপুলার কালচারের স্পেস, সেখানে তুমি একটা এলিট, তুমি এই যে আগে যেটা বললাম, আর্টের কোনো বিনোদনের জায়গা নেই। দৃশ্যকলা, দৃশ্যকলা তুমি একটা জায়গা দেখাও যেটাকে বিনোদনের জায়গা, কিন্তু দৃশ্যকলার হিস্ট্রিতে সেটাকে স্টাডি করা হয়েছে, তা তো হয় না। আহ, তাহলে তুমি ভিজুয়াল কালচারে, তাহলে তো ভিজুয়াল কালচার হিসেবে যদি দেখো, যারা আমরা যারা ভিজুয়াল কালচার হিসেবে আর্ট হিস্ট্রি অ্যান্ড ভিজুয়াল কালচার বলি, তারা কিন্তু আবার একটা জিনিস ছাড়তে হবে। তুই বলে ভিজুয়াল কালচারে সবটাই হ্যাঁ, আমরা তো তাই চেষ্টা করছি আনতে, যে পিকচার পোস্ট কার্ড ইত্যাদি নিয়েও আর্ট হিস্ট্রির একটা ছাত্র স্টাডি করতে পারে, কিন্তু তাহলে আমাদের ওইটা ছাড়তে হবে, ওই আইকনিক ব্যাপার, যে পিকাসো আর একটা পিকচার পোস্টকার্ডের মধ্যে, ওরে বাবা লক্ষ্য, যদি ওইটা তো ছেড়েছি, তুমি তো সেটা ছাড়তে পারবে না। তাহলে যদি সেটা, তুমি যদি শ্রদ্ধেয় মাস্টার মশাইকে ঘিরে মন্দির তৈরি করো, তাহলে বলতে হবে আহ পুজো সংখ্যার ওইখানে নিয়ে চলে আসা একটা ছবিকে, সেটার আমি বলছি না উচিত না, কিন্তু সেখানে তোমার বিতর্ক তৈরি হতে পারে কি ছবি তার উপর ডিপেন্ড করছে। তবে তুমি যেটা বিষয় যেটা বললো, আর আমি মানি, আনন্দবাজারকে যত গালাগালি দাও, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে দৃশ্যকলার জন্য যদি পশ্চিমবাংলায় কেউ কিছু করে থাকে, প্রতিষ্ঠান হিসেবে আনন্দবাজারই করেছে। এই আনন্দবাজারই 80-র দশকে, হ্যাঁ দেশ পত্রিকা সবাই নেয়, যারা সুখী গৃহকোণ পড়ে তারা দেশ বোধহয় পড়ে না, কিন্তু দেশে যারা পড়ে তারাও তো অন্তত এই 80-র দশকে মানুষের শিল্প স্বীকৃতি বলে করতো। এই যে আর্টিস্টদের ছবি টবিতে এরাই পাবলিশ করেছে, প্রত্যেক বছরের পুজোর কাভারটা একটা অন্য স্বাদ ছিল। এটা করেছে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা এদের মধ্যে এই আনন্দবাজারের তরফ থেকে নিরীক্ষার ব্যাপার, আর দেখি না করে কি হয়, এক্সপেরিমেন্ট একটু ঠেললাম, এই যে বলে পুশিং দা বাউন্ডারি, এবার হয়তো তাই করেছে, হতেই পারে। আচ্ছা, যে আমি যে বললাম না ওই যে শিল্পকলা জগৎ এই অ্যাবস্ট্রাকশনকে কিভাবে দেখে, আমার আগে ভুলে গেছিলাম। অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট আমাদের এই কলকাতার সিনিয়র আর্টিস্ট হিরণ মিত্র, হিরণ মিত্র কিন্তু আমাদের এইখানে এসেই একটা প্রেজেন্টেশন দিয়েছিল। সেখানে কিন্তু সে বলেছিল তার কাজকে নিয়ে তার গ্রুপের আর্টিস্টরাই কি ব্যঙ্গ বিদ্রুপ করে। রাইট, আমি সেটা তাহলে মনে করিয়ে তারাই দিলাম। তারাই গণেশ হালুইয়ের বা তারাই তাদের মধ্যে কেউ কেউ হয়তো বা ওই ধরনের লোক, তারা এটাতে একেবারে গর্জন করে উঠছে। আহ ওদের বলছিস অজ্ঞ অর্বাচীন মূর্খ, তোরা কি বুঝিস? তুই বুঝিস মানে তুই বোঝা, বোঝা আর্টের বোঝার ব্যাপারটাই একটা মুশকিলের বোঝা। মানে তুই কি একটা অ্যাবস্ট্রাকশনের যে পিছনে যে রেশনাল যুক্তি, এগুলোকে ব্যাখ্যা করতে পারবি? অনেক না, যে কোনো অ্যাবস্ট্রাকশন পারবি? মানে কজন পারবে? কেউ পারবে না বলছি না, কজন পারবে?
হ্যাঁ তা বলুন। ওই যে তো তুমি যে বলছো এই বিতর্ক নিয়ে অস্বস্তি কেন তুমি এই প্রশ্নটা তুলছিলে, দেখো এটা মানে আমার যেটা মনে হয়, কারণ এইখানে বিতর্ক কোনো কিছু হলে তার অনেক রকম মত উঠে আসে, অনেক রকম চিন্তা ভাবনা সামনে চলে আসে। এইটাতে আমাদের এই কলকাতার কলা জগৎ অস্বস্তি বোধ করে। হ্যাঁ, কলকাতা কলা অস্বস্তি তো, জগতে, অস্বস্তি তো হ্যাঁ, জীবনের অঙ্গ রে ভাই। তবে না এখানে না না যেটা না, হয় তোমার, কলকাতা না, এখানে একটা স্পেসিফিক চরিত্র আছে। কলকাতার কলা জগতে আর্টের চর্চা মানে হচ্ছে তুমি আমায় ভালো বলবে, আমি তোমায় ভালো বলবো, একে অপরের পিঠ চাপড়ানি, আহা আহা কোনোদিনই আমার সেটা আহ, পোষায় না, ওই জন্য আমার ফিলিংস, সঙ্গে লাগে। আবেগ, আবেগ আর ফিলিংস, এই আহ কি দারুণ। এগুলো সামনের কথা, আবার পেছনে গিয়ে অন্য অন্য কথা চলে, যে এই পরিমণ্ডলটাই এইটা। তো সেই আসলে জন্যই কি হয়, মানে আমার বিতর্ক মনে হলে হয় অস্বস্তি। আর্টের জগৎটাই এত এক্সক্লুডেড বাকি কালচারের জগতের থেকে এই দেশে, তার মধ্যে কলকাতার আর্টের জগৎ আরো এক্সক্লুডেড। কলকাতার ফিল্ম, সাহিত্য, এরা যতটা লার্জার সোসাইটি, লার্জার কালচারের সঙ্গে যুক্ত, আর্ট তা না। এবং সেটার ঐতিহাসিক এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থায় এক্সাম্পল আছে, মানে কারণ আছে। সেই জন্য আমার মনে হয় বিতর্কে আর্টের জগতে এখানে অন্তত কলকাতায় আরো বেশি লোকে অস্বস্তিতে পড়ে, যে এটা আমাদের যে ওই তরঙ্গহীনতাটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। সে তরঙ্গ এলে আবার আমার যেটুকু বাজার আছে, যেটুকু স্থিতি আছে, নষ্ট হয়ে যেতে পারে। জানি না মানে কি, মানে আমার কাছে এটা কোনোদিনই আমি মানতে পারি না। হ্যাঁ, এটা ঠিক, বিতর্কের জায়গাটা ওঠে তোমার, বিতর্ক গুলোকে ঠিক মতো সোসাইটিতে আবার ওটা শিক্ষা, এই যে পশ্চিমের বিতর্কগুলোকে আমরা ক্লাসে পড়াই, এটা হয় একটা পুঁজিবাদী দেশেই হয়, যেখানে এই বিতর্কগুলো আলটিমেটলি কোনো এর দিকে যায় না, মানে কোনো এই মামলা করবো ওই দিকে যায় না। আম, আচ্ছা, অভিক আর রথিন বলো, কিছু বলো রথিন। হ্যাঁ, তো আমার এটাই মানে মনে হলো যে একটা শিল্পীর তো এভরি লিবার্টি আছে, সে তার মতো করে করবে কাজ, কিন্তু যখন একটা পত্রিকা যার নাম হলো শারদিয়া, মানে একটা তার ফেস্টিভ্যাল এর সঙ্গে যুক্ত, তো সেই জায়গাটায় ইমেজটা সেই রকম থাকলে সাধারণ লোকের জন্য বুঝতে সুবিধা। সেই জন্য আমার মনে হয় যারা এটা পাবলিশ করেছে, মানে আনন্দবাজার গ্রুপ, তাদের এটা সিলেকশনের সময় ওনার হয়তো অনেক ল্যান্ডস্কেপ ধর্মী কাজ ছিল, যেটা নিলে পরে গণেশ হালুয়ে থেকেও বোঝা যেত শারদীয়ার জন্য রিলেটেড ছবি, সেটার বইটার সঙ্গে এটা একটা মানে লিঙ্ক থাকতো সেই হিসাবে। আর বাকি যে রিস্কটা আনন্দবাজার নিয়েছে, যেটা বিশ্বজিৎ বলল যে অন্য কোনো পত্রিকা নেয়নি, যে একটা অ্যাবস্ট্রাক্ট ছবিকে দিয়ে শারদীয়ার সংখ্যাকে মানে এবার প্রিন্ট করছে, তো এটা একটা স্টেপ। যেরকম রথকো চ্যাপেলে রথকোর যে কাজটা, মানে চ্যাপেলে তো এই ধরনের কাজ থাকে না, এটাও একটা ডিফারেন্ট। তো এক্স্যাক্টলি এটা যদি সমাজ নিতে পারে, আমাদের সোসাইটি যদি একটু আর্টের দিকে হেলে, বা এরকম ভাবে যেটা আপনি বলছিলেন যে আমাদের এডুকেশন সিস্টেম বা আস্তে আস্তে যদি এই ইনক্লিনেশনটা হয়, হয়তো মেবি নিয়ার ফিউচারে এটা হবে যে অ্যাবস্ট্রাকশনও একটা সময় আসবে, রিয়েলিজমের যেরকম ধরনের কাজ সেই রকম জায়গায় আস্তে আস্তে আসতে পারে। সেই স্টেপটা হয়তো আনন্দবাজার নিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে যখন পুজোর কোনো ব্যাপার থাকছে, তখন পুজো রিলেটেড ছবি হলে অনেক বেশি কমিউনিকেটিভ এটা হতো। ওরাও জানে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কমিউনিকেটিভ হতো ম- এই মা- রথ জায়গাটাই। না, রথকো চ্যাপেলের সঙ্গে তুলনা করলে হবে না। রথকো চ্যাপেলটা ইটসেলফ একটা গ্যালারি হয়ে গেছে, না, সেটা তো আমি তোমার বলছি পপুলার পপুলার স্পেস নয়। কিন্তু প্লাস এই স্পেস যে, না হলেও আমি যেটা বলতে চাচ্ছি যে রথকো চ্যাপেল একটা রিলিজিয়ান ইয়ে থেকে, ওখানে অনেক মিউজিক হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, ওখানে আসছে, ওখানে অনেক অনেক কিছু হ্যাঁ হচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ, সেই হিসাবে একটা জায়গায় পাবলিক স্পেসও হচ্ছে। পাবলিক স্পেস কিন্তু হচ্ছে, কিন্তু কিন্তু ওইটা যখন রথকো ওইটা কমিশনটা পায় 1964-এ, সেই পিরিয়ডে রথকো চ্যাপেল কিন্তু ওই জায়গাটায় ওনাকে অনেকটা মানে স্টেপ নিতে হয়েছে, যে এই ধরনের কাজ ওনাকে, যে ডমিনিক যে মেরিল মেনিল, মনে হয় ওনার নাম ডমিনিক ডি হ্যাঁ হ্যাঁ, মেনিল মেনিল মেনিল, হ্যাঁ, মেনিল উনি দম্পতি। উনি ওনাকে কমিশনটা দিয়েছিলেন। তো সেই পিরিয়ডটায় রথকোকে ওই কাজটা দেওয়াটা কিন্তু একটা টাফ ব্যাপার ছিল। এখন হ্যাঁ যেরকম হ্যাঁ, আমাদের জন্য না খুব না, ইজি ব্যাপার আমি একটা আমি করে মানছি নিচ্ছে, মানছি।
এটা যদি কিন্তু আজকে 2024 হলো, হয়তো হ্যাঁ, 20 বছর পরে বা 40 বছর পরে শারদীয়ার এই সংখ্যা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট একটা হাই রক একটা ছবিও যায়, হ্যাঁ, সেটা নিয়ে হয়তো এত বিতর্ক এত ট্রোলিং হবে না। আমার যেটা মনে হয় সেই হিসেবে আনন্দবাজার হয়তো এটা একটা, হতে পারে, এটা তোমার এই আশাটা হ্যাঁ খুব মহান আশাটা আশা, মানে, এবং হ্যাঁ নিশ্চয়ই এটা হতে বলবো পারে। এটা থেকে একটা। কিন্তু আমি এট দ্য সেম টাইম বলবো যে যখন শারদীয়ার একটা সংখ্যা হচ্ছে তখন শিল্পীকে বা সিলেকশন কমিটি যারা ছিল তারা তো অন্য ছবিও নিতে পারতো, নিলে এই সিস্টেম মানে এই ঝামেলাটাই তৈরি হতো না। কারণ হ্যাঁ, এইটাই হচ্ছে তখন ব্যাপার। হলো আমার হলো ক্যাপশনটা দেওয়া আছে শারদীয়া পুজো সংখ্যা বা শারদীয়া সংখ্যা হোয়াট এভার ইট ইস, তো সেইটা যখন দেওয়া আছে তার মানে এটা লিঙ্কড উইথ দ্য ফেস্টিভ্যাল। তো সেইখানে যদি কেউ ফেস্টিভ্যালের মানে আইকন গুলো না পায় বা অন্য কিছু যদি না পায়, তখন ন্যাচারালি তারা তো এটা বলবেই, তাদের দিক হ্যাঁ, থেকে এটা ঠিক আছে। এইটাই হচ্ছে এই ব্যাপার। জায়গাটাই আমাদের ভাবতে হবে যে শিল্পীও ভাববেন যে আমি কিসের জন্য করছি। যেরকম আমরা একটা সময় আমি 1998 বেনসন হেজেস এর উপর একটা কাজ করেছিলাম। তো বেনসন হেজেস যখন আমাদের এই কাজটা দিয়েছিল ওরা একটা অ্যান্ড কথাটা ইউজ করেছিল। তো এবার আমি ওই ছবিটার মধ্যে ইউজ করেছিলাম মিউজিক অ্যান্ড মেলোডি, কিন্তু এই যে অ্যান্ডটাকে ইউজ করা হয়েছিল, এটা এইটা দিয়ে ওদের ওই ব্র্যান্ড নেমটাকে ইউজ করা হয়েছিল। এইটা ওদের কাছে একটা ছিল যে আমাদের এইটাকে ইউজ করতে হবে। এবার পুজো সংখ্যা যখন, তাহলে পুজোর লিঙ্কটাও তো আনতে হবে। এই জায়গাটাই আমার মানে ম্যাটারটা। এইটা হচ্ছে ব্যাপার আর কি, যে ওরা ওইটাকে মানছে না, সেটাতে আমরা এক্স্যাক্টলি, সেই জন্যই এইটা পরিস্থিতিতে হচ্ছে। যেটা আজকে এত ঠোক্কর ছবিটা খাওয়া নিয়ে কোনো ভবিষ্যতে কথাই গিয়ে নয়। এটা অন্য পথ হুম, দিতে পারে। হ্যাঁ, এটা এটা একটা ওদের থাকতেই পারে, যে সবকিছুই প্রথমে মোড় ঘোরার সময় আহ, তখন এই একটা অসুবিধের অস্বস্তি আসে, এটা এটা হতেই পারে। তবে কি, এই যে বিতর্ক, এই বিতর্কতে এত বিচল, হ্যাঁ, আবারও বলবো যে বিতর্ক তো না, ওকে অপমান করেছে, কেন ওকে ওকে অপমান করাটা, ওইগুলো করা মানে মানে ভাষাটাকে ঠিক রাখা উচিত। যাই ভাষাটাকে ঠিক হোক রাখে সে সেটা যেমন ঠিক। যাকেই আবার বলুন। আমি মাংকি ক্যাপের ওপর কলার খোসা বললেই মানুষ শিল্পীকে অপমান হ্যাঁ করা না হলো, সেটা নয়। এটা বাড়াবাড়ি। হ্যাঁ এটা এটা বাড়াবাড়ি ঠিক বাড়াবাড়ি। আছে, কিন্তু বিতর্ক হোক, কিন্তু বিতর্ক ল্যাঙ্গুয়েজটা যেন আর একটা লেভেলে থাকে, এইটা কেউ যেন কেউ খারাপ ডিটোরিয়েট না ভাষা করে। ব্যবহার করেছে, হ্যাঁ এবং ডিটোরিয়েট সেটা না করে, নিশ্চয়ই এটুকুনেই বলা, আর কিছু না। যে কোনো যেই করুক, যেই করুক এই জায়গাটা। আচ্ছা, সুনন্দর কাছে আচ্ছা। রথিনের কথার সূত্রে একটা বিশ্বজিৎ একটা খালি প্রশ্ন করবো। সেটা হচ্ছে যে এই যে রথকো, যে ছবিটা, রথকোর তো ন্যারেশনই, ছবিটা না, অনেকগুলো। অনেকগুলো হ্যাঁ মানে 14টা কাজ মানে আছে সেটার ওখানে। তো ন্যারেশনই তো ওই মেডিটেশন বা ওই না, জায়গাতে। ওটা ব্ল্যাক পেন্টিংস। ও ব্ল্যাক। আচ্ছা আচ্ছা। ব্ল্যাক, ফ্ল্যাট আচ্ছা আমি ব্ল্যাক। ছবি তুমি হ্যাঁ দেখো ইন্টারনেট সার্চ করে, সেখানে একটা ধ্যানে বসে, কোনো ধর্মের না, কিন্তু তোমার ওটাই খ্রিস্টানিটি মনে হবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু খ্রিস্টানিটির কোনো রেফারেন্স নেই, বেঞ্চ না না রাখা আছে, রেফারেন্স তোমার নেই। মেডিটেটিভ একটা জায়গা, চ্যাপেল বেসিক্যালি একটা। এবং এই যে রথিন যেটা বলছে, রথকো চ্যাপেল যে আজকে পাবলিক স্পেস হয়ে এসেছে, তার কারণ খ্রিস্টানিটির মধ্যে আমেরিকায় নানান ভাবে লিবারাল, যারা কনসারভেটিভ নয়, তারা অনেক ভাবে পেতে চায় এই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। তারাই এই ধর্মাচারের অনেকটা, তাদের এই স্পিরিচুয়াল ধর্মাচার না হলে আধ্যাত্মিক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে ঢোকার জন্য যায় ওখানে। এটা আর্টের জন্য যায় না, কিন্তু ওর মধ্যে দিয়ে আর্টটাকে তারা পায়, তাতে দোষের কিছু আমি আসে বলে মনে করি না। এখন আমাদের তো সেটাও নেই, যে আমি একটা আধ্যাত্মিক জায়গা থেকে তোমাকে দেব সেই জায়গায়। এখানে আধ্যাত্মিক বলে কিছু নেই, এখানে হয় সেকুলার, না হলে একেবারে পুরো গেরুয়া, এর মাঝখানে কিছু নেই। যে ওখানে ব্যালেন্সটা, কোনো, কে খ্রিস্টান একটা আভাস পাবে কিন্তু খ্রিস্টান নয়, কিন্তু সেখানে কমফোর্টেবল ওই লোকগুলো যেতে। সবাই যাবে না, সবাই কিন্তু যাবে না রথিন, এটা বলে রাখছি। টেক্সাসের মতো জায়গায়, হিউস্টনে, টেক্সাসের মতো জায়গায় এমন লোক আছে যারা মনে করে ওটা খ্রিস্টানিটির মানে আর কি, মানে অপমান, ওইভাবে করা। কিন্তু কিছু কিছু লোক, যা খ্রিস্টানিটির সেই ফ্লেক্সিবিলিটিটা আছে, যে প্র্যাকটিসের মধ্যে, যে ওখানে আমি আর্টকে এক্সপিরিয়েন্স করছি আমার একটা আধ্যাত্মিকতার আহ খোঁজার, সার্চের সূত্রে, সেটাও তো আমাদের দেশে সম্ভব, এখানে তো সেটাও সম্ভব। আচ্ছা, আচ্ছা, অভিক। আমি আর একটা। এই ছবিটা দেখেছি আর কি। মানে আমার যেটা না প্রথমে দেখে মনে হয়েছে, হয়তো শুনলে অনেকেই হাসবে, ওই যেটাকে মাংকি ক্যাপের ওপর কলার খোসা বা এরকম কিছু সবাই বলছে, বা পাশে আর একটা ইয়ে আছে, মোটিভ আছে। এবার আমি নয়, যখন ওটা দেখি প্রথম বুক কভারটা, আমার অ্যাবস্ট্রাকশন বলে ওটা মনেই হয়।
ঠিক আছে, আমার মনে হয়েছিল যে যেহেতু দুর্গাপুজো একটা সেকুলার বিষয়, হয়তো এই মাংকি ক্যাপের উপর যে কলার খোসা নিয়ে যেটা বলছে, হতে পারে যে এটা একটা মুসলিম মোটিভ কোনো, মানে হতে পারে একটা মুখের স্ট্রাকচার, আর এদিকে হয়তো কোনো একটা স্ট্রাকচার যেটাকে হয়তো মানে রিলেট করছে। আমি আর ওটা নিয়ে গুরুত্ব দিইনি, পরে ওটা বিতর্ক হচ্ছে বা ইয়ে হচ্ছে। এবার আমার এখানে, আমি বোধহয় এক জায়গায় কোথাও একটা ইন্টারভিউ শুনেছিলাম যে গণেশ হালুই মানে যেরকম অনেকেই আছেন যে আমি অ্যাবস্ট্রাক্ট করব, হ্যাঁ, এইটা বলে অ্যাবস্ট্রাকশন করেন, কিন্তু উনি ওইভাবে অ্যাবস্ট্রাকশন কোনোদিন করেন করেন না। না। না, না। উনি উনি ওইভাবে দেখেন বিষয়টা। তো আমার যেটা মনে হয় যে হয়তো কিছু থাকতেও পারে, এটা আবার নাও থাকতে পারে, কিন্তু আমি ওর মানে খুঁজতে যাচ্ছি না। কিন্তু বিষয়টা নিয়ে যেভাবে হই হট্টগোল এবং পরে যে মানে সেটাকে একটা রাজনৈতিক জায়গায় চলে গেছে, সেটা হবার ছিল যেহেতু কালারের জন্য। এবার সেটা একটু, আর শেষে ওই চিঠি ফিটি সব মিলিয়ে একটা বিষয়টা খুব গন্ডগোলের জায়গা আছে, এটাই। হুম। বিশ্বজিৎ, বলো। আমার আমি একটু বলে নিই আমার যেটা মনে হয়। আমি ভাবলাম, বুঝলেন তো, কাল রাত্রে শুয়ে শুয়ে এই বিতর্ক যেখানে যা আছে ঠিক আছে, ভালো মন্দ সবকিছু হলো। এবার দেখতে হবে দুর্গাপুজো কবে, 2 মাস পরে। সংখ্যাটা বার করেছে 2 মাস আগে। এবং এটা আনন্দবাজারের লাস্ট 10 বছর এরকম হবে। আমি রেগুলার নিই তো তাই বলছি। যেমন দেশ পত্রিকা যখন আমি ছোট ছিলাম তখন পঞ্চমী বা ষষ্ঠীর দিন বার হতো, আর হট কেকের মতো দুদিনেই শেষ, এরকম তার মানে ডিমান্ড ছিল। এখন না সেই ডিমান্ডটা নেমে গেছে। দেশ পত্রিকাও দেখবেন আপনি এই আগস্টেই চলে আসবে, এরকম পুরোটাই আমার মনে হচ্ছে পুরো কনস্ট্রাক্টেড। মানে ওই পত্রিকা গোষ্ঠীর কিছু লোক আছে, তোরা এই প্রশ্ন, হ্যাঁ ওরা গালাগালি দিতে বলেনি, ওরা ওই চিঠি লিখতে বলেনি, সেটা বলবে না, হ্যাঁ, কিছু একটা হবে। বৃত্তিটাকে আমাকে বাড়াতে হবে ওদের তাহলে কারণ তুমি বলছো যে ওরা ওদের স্ট্রং লিডারশিপের ব্যাপার না, উল্টো লিডারশিপ হ্যাঁ, কমে গেছে বলে বাড়ানো। বাড়ানো এটা মানে এটা সত্যি আমি অনেক বছর ধরে দেখছি। মানে কিরকম, ধরুন দুর্গাপুজো হয়ে যাওয়ার পরে, ইনফ্যাক্ট দিল্লিতে আমি 3-4 মাস পরেও সিআর পার্কে যখন বই টই কিনতে গেছি তখনও পুজো সংখ্যা পড়ে আছে, বিক্রি হয়নি। শুধু আনন্দবাজার না, আনন্দবাজার, দেশ বা অন্যান্য সব পত্রিকা। তো এই যে এটা বিক্রি হতে বাড়ানোর পারে। একটা হতেই পারে এটা। এবার এইটা যে এটা এরকম একটা এটা একটা পলিটিক্স পাবলিক, এরকম এটা চলে একটা যাবে পাবলিক সেটা হয়তো। লড়াই। এটা হ্যাঁ, এটা এটা একটা সবসময় যে স্ট্র্যাটেজি। একই রকম ডিমান্ড থাকবে তা নয়, এবং তার জন্য প্রিকশন হিসেবে এগুলো হয় যে 2 মাস আগে থেকে। আর তারপরে একটা আবেশেরও ব্যাপার আছে, যে এই পুজো নিয়ে বাঙালির মধ্যে একটা অন্য আবেশ আছে, যে কারণে এই যে সুনন্দা বলছে যে পপুলার, মানে আমি বলছি যে মানে ওই যে তুমি বলছো না, যে রথিন বলছিল যে পুজোর একটা এলিমেন্ট বা পুজোটাকে খুঁজতে যাচ্ছি আমি, এইটা মানে এটা স্যাটিসফ্যাকশন আছে, একটা আবেশ তৈরির ব্যাপার আছে। তো সেটাকে অস্বীকারও করা যাবে না। কিন্তু আবার ওই প্রচ্ছদটার মধ্যে যে এলিমেন্ট নেই তাও নয়, মানে এলিমেন্ট গুলো হয়তো আইকনিক ওয়েতে বিচার করলে না, হয়তো না, ও আছে, বলে লাভ নেই কিন্তু এলিমেন্ট মানে সেটা এটা। হ্যাঁ, বিমূর্ততা হয়ে, কিন্তু বিমূর্ত দেয়। অ্যাক্টিভিস্টরা যেভাবে পপুলার কালচারে অ্যাবস্ট্রাকশনকে এনেছে, মানে তাদের যে একটা রিসার্চ, এটা তো তা না, এটা ওরা একটা ছবি লাগিয়ে দিয়েছে, দুটো আলাদা জিনিস কেটে দুটো বসিয়ে, আলাদা জিনিস। আচ্ছা, এলিয়েন আর দেশ একটা থেকে নিয়ে কেটে বসিয়ে দিয়েছে। একদম। আর এক এটার আর সমস্যা একটা হতেই পারে। আর একটা দাদা, একটা জিনিস, যে এই ছবিটা কি ওনার আগে আঁকা ছিল, না উনি শুধুমাত্র জানি না, পুজোর জন্যে করেছেন? এবার এইটা জানি না না। জানলে বলাটা খুব না, মুশকিল। সেটা একটা এই লার্জার ডিসকোর্সের একটা পার্ট। সেটাও যার আমি যে এরকম হয় যে আপনি একটা দুর্গাপূজাকে, পুজোর জন্য প্রচ্ছদ করে দিন, সেটা হ্যাঁ, একটা বিষয়। ওখানে ওখানে ওনার সই আছে, কিন্তু 24 লেখা আছে। তার মানে 24 লাখ হয়তো থাকলেও পুজোর জন্য না না, করেছিল। এক্ষেত্রে না না দাদা, আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে কি হয়, এটার যে মানে ওনারশিপ, এটা আনন্দবাজার গোষ্ঠী কিনে নেয় যে আমার জন্যই এটা করবে, এটা অন্য জায়গায় হ্যাঁ, কিন্তু হবে না, এটা অর্ডারি কাজ। আমি যদি এইভাবে দেখি একটা না, কমার্শিয়াল। কিন্তু এটাও তো হতে পারে উনি করেছিলেন তারপরে ওরা কিনেছে, এটাও হতে পারে। হ্যাঁ, সেটাও আমি জানি সেটা না। হতে পারে, উনি দেখিয়েছেন এতগুলো আছে, আপনি কোনটা চুজ করবেন, সেরকম একটা ব্যাপার তো থাকতেই পারে। মানে আরেকটু আমার যেটা এখানে বক্তব্য, এখানে এটা কনস্ট্রাকটিভ বা ডিজাইনের মানে পাবলিক স্পেসে আনা হচ্ছে জিনিসটাকে, এটা পুরো আর্টিফিশিয়ালি আনা হচ্ছে, এটা ঘটনা। এই হ্যাঁ হ্যাঁ পত্রিকার হ্যাঁ কাভার হ্যাঁ ইজ নট
ওটা হোয়াইট কিউবের জন্য করা, এই পত্রিকার কাভারে সেটা কেটে বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিতর্ক হতেই পারে। তুমি বিতর্ক হলে অক্ষ অজ্ঞ মূর্খ অর্বাচীন বলে, এই তুই বুঝিস না, এটা বুঝতে পারছিস না, তার মানে তুই বুঝিস না, মানে তুই অপমান করছিস একার এ এ বললে মানে হাস্যকর হয়। না, আচ্ছা একটা প্রোডাক্ট যখন আচ্ছা, ডিজাইন এখানে করা কথা হয় বলি। বা বইয়ের মতো জিনিস প্রচ্ছদ, শুধু তো একটা ওই মানে শারদীয়া দেশ বা আনন্দবাজার তো থাকবে না, প্রচুর অনেক বই থাকবে। সেখান থেকে ওই প্রচ্ছদটা যে আমার টার্গেট ভিউয়ারকে অ্যাট্রাক্ট করবে, এই যে কোয়ালিটি, একটা প্রচ্ছদের তো এই কোয়ালিটি থাকা উচিত কমার্শিয়াল পয়েন্ট অফ থেকে। এই প্রচ্ছদটার মধ্যে আমি সেটা পাই। না, সেটা না পেতে পারো, কিন্তু সেখানে সেটাই। কথা উঠতে পারে এটার যে বিতর্ক হ্যাঁ, একটা আলাদা কোয়ালিটিটাকে রিপ্লেস করছে বিতর্ক দিয়ে। এটা হতে পারে, আমি ওর মধ্যে ঠিক যেতে চাই। শুধু এইটুকু পয়েন্ট আউট করতে যাই যে এটা একটা এলিট ডিসকোর্সকে তুমি পপুলার স্পেসে নিয়ে আসছো উইদাউট এনি মানে আর কি কনস্ট্রাকটিভিস্ট বা হাউসদের কথা এখানে তুলে লাভ। বলো আচ্ছা, বিশ্বজিৎ, এবার শেষ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, এইখানে যে কথাটা হচ্ছে, যেহেতু এটা পত্রিকা ছাপা হয়েছে, জনরুচি আহত হচ্ছে, তারা আপত্তি করছে। আচ্ছা, তাহলে আমি চলে আসি আর্টের নিজস্ব যে ইতিহাস, সেখানেও তো তাই। মানে ইমপ্রেশনিস্টরা তখন হ্যাঁ, যে হ্যাঁ, একাডেমিক জায়গার বিরুদ্ধে আর্টিস্টরা ছবি আঁকলো, সেই এক্সিবিশন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, ওর ইতিহাসটা জানি। হ্যাঁ, এবং মডার্ন আর্টের ইতিহাসটাই তো তাই, হ্যাঁ। জনরুচির বিরুদ্ধে আর্টিস্টরা সবসময়ই গেছে তো। না, কিন্তু এটাকে ওরকম দুম করে এক করলে হবে না। তুমি যেটা অ্যাপারেন্টলি দেখলে এক মনে হবে, কিন্তু তারপরে ওই সময় যে ঘটেছে তখন ওটা বলতে পারো, কিন্তু তারপরে হিস্টোরিক্যালি ওটাকে যেভাবে ফ্রেম করা হয়েছে, ইমপ্রেশনিস্টদের যে বিদ্রোহ বা এই পোস্ট ইমপ্রেশন যে আস্তে ছবি লুজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সেটা কিন্তু উইদিন দ্য ক্রিটিক্যাল ডিসকোর্স অফ আর্ট হিস্ট্রি। সে তখন আর পপুলার কালচারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এইবার যেটা করেছে তোমার কনস্ট্রাকটিভিজম বা হাউস, ওই কারণেই ভেঙে বেরোতে চেয়েছে যে আমরা অ্যাবস্ট্রাকশনকে নিয়ে আবার পপুলার এটার সঙ্গে মিলবো। তার আগে ভীষণভাবে এলিটিস্ট হয়ে গেছে। তার আগের অর্ধ শতাব্দীতে তুমি ওই বিদ্রোহ হয়েছে, কিন্তু বিদ্রোহটা উইদিন আ ভেরি মানে যেভাবে হিস্ট্রি ফ্রেম করেছে উইদিন আ ভেরি মানে এলিট আর্ট, ওটা আর্ট। সেইখানেই ওটা সরে এসছে। ওই এন্টারটেনমেন্ট বলি না, আর্টের কোনো এন্টারটেনমেন্টের সেক্টর নেই। আর্টে যদি কোনো এন্টারটেনমেন্টের সেক্টর ঢোকে আমরা ওটাকে সন্দেহের চোখে দেখি। আহ, এবং সেটাই হয়ে এসছে history। এখন সেই জন্যে ভিজুয়াল আর্টস যখন পপুলার স্পেসে আসে ভীষণ সাবধানে তাকে ম্যানুভার করতে হয়, নইলে বিতর্ক তৈরি হয়। আহ, সঙ্গে একটা বিনোদন বলে তুমি এটাকে ক্লেম করলে তো আর্টের দিকে ওটার সিরিয়াসনেস কমে যাচ্ছে বা এই ধরনের একটা ব্যাপার হয় একমাত্র দৃশ্যকলা। সুতরাং ওটা পপুলার লেভেলে নয়, আমরা যে বলছি পপুলার একটা পত্রিকার ওই জিনিস হয়নি। আর ওরা অবক্ষয়ী জায়গা থেকে তুমি বলতে পারো এখনকার এটা ওটা প্যারালাল। হ্যাঁ, মানে সালন থেকে ওরা অন্য যে গ্যালারি সিস্টেম যে তৈরি হলো, সালনের হেফিউজে তৈরি করলো। গভর্নমেন্ট বুঝতে পারলো যে হচ্ছে না, এরা কিছুতেই ওখানে সিলেক্টেড হয় না, এদের দিয়ে একটা সালন des indépendants মানে ইন্ডিপেন্ডেন্ট সালন তৈরি হলো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক পপুলার কালচার বলতে আমরা আজকে যা বুঝি তখন তো সেটা ঠিক ছিল না। পপুলার কালচার হচ্ছে, আমরা পপুলার কালচার বলতে যা বুঝি সেটা পুঁজিবাদ যখন অ্যাডভার্টাইজমেন্ট দিতে লাগলো, মানে পুঁজিবাদী যে সেটা তোমার বিংশ শতাব্দী 19 ধরো প্রথম পোস্টার কিছু, সেটা যে তুলুজ লোত্রেকের যে ওই যে ওই ক্যাফে নাইট ক্লাবের যে পোস্টার, ওইটা প্রথম পোস্টার কোনো জিনিসের অ্যাডভার্টাইজ করা তার আগে ওইভাবে ছিল না। লিথোগ্রাফির যে পোস্টার, অসাধারণ সব ছবি। আহ, আহ, সুতরাং তুমি ইমপ্রেশনিস্টদের সময় পপুলার জায়গাটা আজকে আমরা যেভাবে কথাটাকে দেখি ওইটা ছিল না। আর যখন হয়েছে পপুলার এই বিংশ শতাব্দীর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে টরে, তখন হ্যাঁ হয়েছে, এবং আর্ট, কিন্তু আর্ট ততদিনে এলিট হয়ে গেছে। সেই জন্যে এবার বাহাউস বা কনস্ট্রাকটিভিজমে তারা খোলবার চেষ্টা করেছে, যে আমরা ফিউচারিস্টরা খোলবার, যে টোটাল আর্ট, ওই যে টোটাল আর্টের কনসেপ্টটা ওই এলিটিজমকে ভাঙার জন্য। কিন্তু
ব্যাপার এই দাদাও তো তাই, কিন্তু দাদার সব মিলিয়ে ওগুলো মডার্নিজমে ঢুকে গেছে। আজকে ফিউচারিজম, কিন্তু আমরা স্বীকার করি তো ওদের ওই টোটাল আর্টের জায়গাটা ছিল, দাদার দাদার যে প্রতিবাদের জায়গাটা ছিল, সেটা দাদা তো পপুলারকে নিয়েছে। এই যে ক গ্রুপের কথা বলছি, খ গণেশ আলিবের ছবি নিয়ে যা বলছে, এই ক গ্রুপের আমি নিজে বলতে শুনেছি, যখন মার্সেল দুশোর কথা ওঠে তারা কিন্তু একই কথা বলে। ওগুলো কি ছাতা নিয়ে জুতো নিয়ে বসিয়ে দিল, এবার কি আর্ট হয়ে গেল, তারা একই কথা বলে। আমি বলি না, কয়ের মধ্যে এমন লোক অনেক আছে যাদের কথাবার্তা শুনলে মনে হয় এরা খ কি গ ঘ। হ্যাঁ, মার্সেল দুশোর কথা উঠলে কয়ের লোককে আমি নিজের কানে, কোনো ভার্চুয়ালি না, সামনে দাঁড়িয়ে বলতে শুনেছি ওটা আবার কি, ও ফালতু। এই যাই হোক, চলো আজকে আলোচনা হলো যা হওয়ার, আমরা আর কোথায় পৌঁছবো এটা করে কোথাও পৌঁছবো না, আলোচনা হলো। থ্যাংক ইউ। চলো তাহলে, গুড নাইট। Good night. গুড নাইট। চলো